ছাড়েন বলছি, এভাবে আপনারা। নেহা আর কিছু বলতে পারে না। সাদা কাপড় দিয়ে মুখটা বেঁধে দেয় চিকন গোছের ঢিলা টি শার্ট পরা একটি ছেলে, আর সাথে অন্য একটি ছেলে তার হাত দুটো দড়ি দিয়ে বেঁধে দেয়। নেহা চিৎকার করতে পারছে না, কেবল চোখ গোল গোল করে সবাইকে একবার দেখে নিল। তিনজন ছেলের মধ্যে নেহা একজনকে বেশ ভালো করেই চেনে। তারই এলাকাতে বাসা ছেলেটির নাম মনে করার চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত চিন্তায় নামটাই মনে পড়ছে না। কিন্তু সেই পরিচিত ছেলেকে নেহা কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে একজন নেহার চোখ দুটো বেঁধে দেয়। পরিচিত ছেলেটির কণ্ঠ থেকে নেহা শুনতে পায়, এই সিয়াম, জলদি গাড়ি স্টার্ট দে, সময় খুব কম। নেহা ভয়ে আঁতকে ওঠে। কোথায় নিয়ে যাচ্ছে তাকে? কণ্ঠ শুনে সে ছেলেটির নামটা মনে করে নেয়। ছেলেটির নাম রাফাত। তার বাড়ির কয়েক বাড়ি পরেই রাফাতের বাড়ি। কদিন ধরে সে তার উপর নজর রাখছিল। তবে কি তাকে তুলে নিয়ে যাবার জন্য এমন ভাবে নজর রাখছিল? নেহা এসবই ভাবতে থাকে। কেউ একজন তার হাত দুটো বেঁধে ফেলে। নেহা করে কান্না করতে থাকে। বেশ কিছু সময় যাওয়ার পর নেহা শুনতে পায়, সিয়াম এইখানে থামা, চলে এসেছি। আমারও রাফাতের কথা শুনতে পাই নেহা। কয়েকটি হাত এসে গাড়ি থেকে টেনে নামায় নেহাকে। তারপর এক এক করে হাত, চোখ ও মুখের বাঁধন খুলে দেয়। নেহা অবাক চোখে দেখতে থাকে চারপাশ। অপরিচিত জায়গা এটি, তবে একটি সাইনবোর্ডে লেখা দেখে নেহার চোখ আটকে যায়, কাজী অফিস। কিন্তু তাকে এখানে কেন আনা হয়েছে? একটি ছেলে তাকে প্রায় টানতে টানতে ভিতরে নিয়ে গেল। নেহা কল্পনাও করতে পারছে না তার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু হতে চলেছে। নেহা ভিতরে প্রবেশ করে। কাজী সাহেবের সামনের চেয়ারে একটি ছেলে বসা, একদম হিরোদের মতো দেখতে। লম্বাই 6 ফিট, 6 প্যাক বডি হবে। একটা কালো স্যুট পরা, একটা কালো সানগ্লাস, চুলগুলা স্টাইল করা। নেহা খানিকটা বিস্ময় নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। তাকে তুলে নিয়ে আসা হয়েছে, কিছু সময় সেটা ভুলে যায়, কিন্তু পরক্ষণে তুড়ি বাজানোর শব্দে স্তম্ভিত ফেরে। কি হলো? হা করে তাকিয়ে আছো কেন? কি ভাবছো এত? নেহা চমকে উঠে। চেয়ারে বসা ছেলেটি কথা বলে ওঠে। তাকে যারা তুলে এনেছিল তাদের মধ্যে কেউ একজন তাকে ছেলেটির পাশে বসিয়ে দিয়ে ওরা চারপাশ ঘিরে রাখলো। নেহা প্রশ্ন করে, আপনি কে? আপনি আমাকে এখানে কেন তুলে এনেছেন? বিয়ে করার জন্য। কি ফাজলামো পাইছেন? পাশে বসা ছেলেটি কিছু বলে না, কেবল মুচকি হাসতে থাকে। নেহার ইচ্ছে করছে এক্ষুনি সবগুলোকে চড় দিয়ে এখান থেকে চলে যায়। নেহা নীরবে এসবই ভাবছে। তখনই পাশে বসা ছেলেটি বলে, আমি নিলয়। আপাতত তোমার সাথে কোনো প্রকার ফাইজলামি করছি না। তোমাকে তুলে আনা হয়েছে মূলত বিয়ের জন্যই। বিয়েতে রাজি হলে ভালো, না হলে আরো ভালো। নিলয় কথাগুলো বলে নেহার দিকে তাকিয়ে খুবই শান্ত গলায় বলল। নেহা এমন কথা শুনে কেবল চুপ হয়ে যায়নি। সে কি বলবে সেটাও সে ভাবতে পারছে না। কি সাংঘাতিক ব্যাপার ঘটতে চলেছে তার সাথে। যাকে চিনি না তাকে বিয়ে করতে হচ্ছে, তাও আবার দিনে দুপুরে তুলে এনে। এই কাগজটা ধরো। এটা কিসের কাগজ? আর আমি এটা নিয়ে কি করব? সাইন করো। এটা আমাদের বিয়ের কাবিনের কাগজ। কি? নেহা বেশ খানিকটা রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল নিলয়ের দিকে। রাগের প্রভাব চোখে মুখে বেশ গভীরভাবে ফুটে উঠল। মাথাটা গরম হয়ে গেল তার। তাই কাগজটা টান দিয়া ছিঁড়ে ফেলে নেহা বলল, কি পেলেনটা কি আপনি? হ্যাঁ, আমি আপনাকে কেন বিয়ে করব? না আমি আপনাকে চিনি, না আগে কোনোদিনও দেখেছি আমি আপনাকে। শুনুন, ভালোই ভালোই আমার যেখান থেকে তুলে এনেছেন সেখানে দিয়ে আসুন, নাহলে কিন্তু এর ফল খুবই ভালো হবে না বলে দিচ্ছি আমি। নেহার কথা শুনে নিলয় সহ আশেপাশের সবাই হাসতে লাগলো। নেহা এবার অবাক চোখে তাকায় সবার দিকে। এলাকাতে নেহার আব্বুর অনেক বেশি রাজনৈতিক পাওয়ার আছে। নিলয় হাসতে হাসতে বলে, শোনো, জলদি সাইন করো, না হলে তোমার আব্বুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাসুম। পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলে পকেট থেকে ফোন বের করে নেহার সামনে ধরে। নেহা বিস্ময়কর চাহনি দিয়ে সেদিকে তাকায়। সে একটি ভিডিও দেখতে পায়, যেখানে নেহা দেখে ওর আব্বু অফিস থেকে বের হচ্ছে, আর তার পিছনে দুজন লোক, ওদের হাতে হাতে রিভলভার। তারা নেহার আব্বুকে ফলো করছে। নেহা ভয় পেয়ে যায়, কারণ তার আব্বু ছাড়া আপন বলতে তার কেউ নেই। নেহার আম্মু মারা গেছে আরো 4 বছর আগে। নেহা তার আব্বুকে প্রচন্ড রকম ভালোবাসে। তাই নেহা কাঁদতে কাঁদতে পাশে বসা ছেলেটির দিকে তাকায়। একটু আগে তার সৌন্দর্য দেখে কত কিছুই না ভাবছিল।
আর সেই মানুষটা এরকম জঘন্য টাইপ আচরণ করবে নেহা কল্পনাও করতে পারেনি। তাই সে বলে, প্লিজ আমার আব্বুর কিছু করবেন না প্লিজ। আপনি বলেন কোথায় সাইন করতে হবে। দ্যাটস লাইক এ গুড গার্ল। তারপর নেহা বিয়ে করে ফেলে এই অপরিচিত মাস্তান একটি ছেলেকে। নেহা তাকে অসহ্য দৃষ্টিতে বারবার দেখছে আর মনে মনে বলছে তাকে খুন করে সে পালাবে। কান্না করতে করতে সে ভাবে, চেনা নাই জানা নাই একটা ছেলেকে বিয়ে করে নিলাম। কি হচ্ছে আমার সাথে এগুলো? আম্মু তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? এতদিন ওই ডাইনি রাক্ষসী মহিলার জন্য শান্তিতে বাসায় থাকতে পারতাম না, আর আজ যখন বাসা থেকে চলে আসলাম তখন এই ছেলে আমায় তুলে নিয়ে এসে বিয়ে করলো। কি হচ্ছে এগুলো আমার সাথে? কেন হচ্ছে এমনটা? বিয়ে করবো না বলে বাসা থেকে চলে আসলাম, আর এখন কি হলো? আম্মু তুমি কেন আমায় নিয়ে গেলে না? নেহা কান্না করতে করতে কথাগুলো ভাবছে। আজ তাকে দেখতে আসার কথা, আর দেখতেই সেই তাকে বিয়ে করে নিয়ে যাবে। ভোরে উঠে নামাজ পড়ে বসে আছে নেহা। এমন সময় তার আব্বু রুমে আসে। নেহার আব্বুর নাম আশরাফ, একটি রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদক। এলাকার সহ এলাকার বাইরে মিস্টার আশরাফ সাহেবের বেশ নামডাক। কিন্তু আজ সকালে নেহার ঘরের দরজার সামনে আশরাফ সাহেব দাঁড়িয়ে থাকে বেশ কিছু সময়। তারপর হুট করেই বলে, নেহা, ভেতরে আসবো? আব্বু তুমি আমার রুমে আসবে, এতে অনুমতি নেওয়ার কি আছে? আসলে আমি একটা কথা বলতে এসেছি। কি কথা আব্বু, বলো না। আসলে কথাটা তোকে কি করে বলি? দেখ মা, তুই তো বড় হচ্ছিস, তোকে তো আর আমি ঘরে বসে রাখতে পারবো না। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস, বিয়ে তোকে তো করতেই হবে। তাই বলছিলাম কি, তোর মা কতদিন ধরে বলছে, আর ছেলেটাও অনেক ভালো, তুই আকাশকে তো চিনিস। আশরাফ সাহেব এই অবধি কথা বলে থেমে যায়। মা মরা মেয়ে নেহার দিকে কিছুটা নরম দৃষ্টিতে তাকায়, তবে নেহা বেশ অবাক চোখে তাকিয়ে থাকে, কারণ নেহা এতক্ষণে বুঝেই নিয়েছে তার আব্বু এভাবে রুমে আসার কারণ তাকে বিয়ে দেওয়া। আর ছেলেটা হলো আকাশ। আকাশ হলো নেহার সৎমার বোনের ছেলে, একদম মায়ের আঁচল ধরে রাখা গাধা টাইপ ছেলে। মায়ের অনুমতি ছাড়া বাথরুমেও যায় না, সবসময় মায়ের কথা মেনে চলে। নেহা উদাস দৃষ্টিতে তাকিয়ে বলে, কিন্তু আব্বু আমি। কোনো কিন্তু না মা, তুই ভেবে বলিস। আর তোর কাছে আমার একটাই আবদার, পারলে রাখিস। তোর মাও এটাই চায়, আকাশের সাথে তোর বিয়ে হোক। আর একটা কথা, কাউকে পছন্দ থাকলে আমাকে বলতে পারিস, আমি তার সাথেই তোর বিয়ে দেব। আশরাফ সাহেব আর কিছু বলে না। নেহাকেও কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে হেঁটে চলে যায়। নেহা আশরাফ সাহেবের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে আকাশকে বিয়ে করতে চায় না, এর কারণ হলো নেহার সৎ মা। কিন্তু নেহার তো কাউকে পছন্দও নাই, সে কাউকে ভালোই বাসেনি। তাহলে সে কি করবে এখন? আর যাই হোক, এই হাবা মায়ের ছেলেটাকে বিয়ে করতে পারবো না, আর ওই ডাইনি রাক্ষসী মহিলার বোনের ছেলে কি তো জীবনেও না। এসবই ভাবছে জানালা দিয়ে বাইরে তাকিয়ে নেহা। এমন সময় নেহার সৎ মা নেহার ঘরের দরজার কাছে আসে। নেহাকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে দেখে বলে, নবাবজাদি, ঘুম ভাঙছে আপনার? তো আপনার আব্বু কি বলে গেছে শুনছেন তো? আর কতদিন আপনাকে ঘরে বসিয়ে রাখবো? এইবার তো বিয়ে করে বিদায় হ। তুই এখন গিয়ে তোর বাবাকে বলবি তুই বিয়ে এতে রাজি। নেহার সৎ মা রাহিলা বেগম খুব হিংসুটে মহিলা। ওনার গলা দিয়ে কখনোই ভালো কথা মুখে আসে না। নেহাকে সবসময় খারাপ ভাবে প্রহারও করে থাকে। না, আর সহ্য করা যায় না। এই মহিলা আমাকে যা না তাই বলে চলেছে। আমি কি করব? আর থাকবো না আমি এই বাড়িতে। আব্বু এখন এই মহিলার কথা শুনে আমায় আজ এতগুলো কথা বলে গেল, আর থাকবোই না আমি এখানে। আম্মু থাকলে আজ এমনটা হতো না কখনোই। কথাগুলো নেহা বিড়বিড় করে কদম ফুল গাছের দিকে তাকিয়ে বলে ফেলল। নেহার মা মারা যাবার পরে আশরাফ সাহেব রাহিলা বেগমকে বিয়ে করে আনে। তারপর থেকে নেহার আব্বুর সামনে রাহিলা বেগম নেহাকে কতই না আদর করে। আর তিনি চলে গেলেই শুরু হয় নেহার উপর রাহিলা বেগমের অত্যাচার। নেহা অনেক চেষ্টা করেছে আশরাফ সাহেবকে সব বলে দিতে, কিন্তু নেহা তা করেনি, কারণ সে চায়নি শেষ বয়সে তার আব্বু কষ্ট পাক। কান্না শেষ হলে গাড়িতে করে চলে যাওয়া যাক। নেহা হকচকিয়ে উঠে, সে পাশে তাকায়। একটু আগে তাকে জোর করে তুলে নিয়ে আসা মানুষটার সাথে বিয়ে হয়, সেই মানুষটা তার পাশে বসে আছে এখনো। আর নেহা কবুল বলার পর তার পুরনো কিছু কথা মনে করছিল বসে বসে। আজ যখন সকালে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে আসে, তখনই কোথা থেকে একটি সাদা রঙের জিপ আসে নেহার সামনে। নেহা প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো বড় লোকের লাফাঙ্গা টাইপ ছেলেগুলোর কাজ, যারা গায়ের কাজ দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। কিন্তু না, পরক্ষণই নেহার ভাবনায় জল ঢেলে সাদা রঙের জিপটি ওর পাশে এসে থেমে যায়। কিছু বোঝার আগেই কয়েকটি হাত তার মুখ চেপে ধরে গাড়ির মধ্যে তুলে নেয়, তারপর সোজা কাজী অফিসে নিয়ে আসে।
আর এই কাজটি করে নিলয়। কি হলো মিসেস নিলয়, কান্না থামাও আর চলো আমার সাথে। ভাই, ভাবি কোথায় থাকবে? আরে চুপ কর। আস্তানায় ভাবি নিয়ে থাকা যায়? সেখানে থাকে তো মাস্তানেরা। ভাবি কি মাস্তান নাকি? হতে পারে ভাই মাস্তান, তাই বলে কি ভাবিও মাস্তান হবে? এই তোরা থামবি? রাফা, সিয়াম, মাসুম হলো নিলয়ের সবচাইতে কাছের লোক। আপন ভাই না হলেও ওরা নিলয়ের ভাইয়ের থেকেও বেশি কিছু। তাই নিলয় যা বলে তাই করে ওরা। নিলয় নেহার দিকে তাকায়। নেহা তখনই বলে, কোথায় যাব? আমি আপনার সাথে কোথাও যাব না, আপনি খুব খারাপ লোক। চুপচাপ যাবেন নাকি আমি ফোন দিয়ে বলবো? মাসুম নেহার দিকে ফোন দেখিয়ে কথাটি বলল। নেহা আবারও কপাল কুঁচকে তাকালো ওদের দিকে। নিলয়কে তার স্বামী বলে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে, ঘেন্না হচ্ছে তার। তাকে বিয়ে করার জন্য এত কিছু করবে লোকটা নেহা ভাবতেও পারছে না, তাও জঘন্য টাইপ কাজ। নেহা তখনই ভয়ে চুপসে যেয়ে বলল, এই না না, আপনারা প্লিজ এমন করবেন না, আমি যাব। নেহা বসা থেকে দাঁড়িয়ে কথাটি বলে। মনে মনে সে বলে, মানুষ এতটা নিচু হতে পারে আমি ভাবতেই পারছি না। কেন আমাকে জোর করে বিয়ে করলো? আর আমাকে কি করে চেনে এই লোকগুলো? চুপচাপ গাড়িতে বসো, নাকি আমি কোলে তুলে নিব? নিলয় শয়তানি একটা হাসি দেয়। রাফাত, মাসুম, সিয়াম নেহাকে নিয়ে বের হয়। নিলয়ও পিছনে পিছনে হাঁটতে থাকে। তখনই পকেটে থাকা ফোনটি বেজে ওঠে। নিলয় ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আশরাফ সাহেবের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করে নিলয়। ও পাশ থেকে বলে, ঠিক আছে তো সব? জি ঠিক আছে। ওকে, দেখা যাবে। আশরাফ সাহেব ফোন কেটে দেয়। নিলয় মুচকি হাসে। নিলয়ের হাসিটা একটু প্রশস্ত হয়। সবাই নিলয়ের মুচকি হাসির দিকে তাকিয়ে থাকে, কিন্তু হাসির কারণ কেউ জানে না। নেহাকে সামনের সিটে বসায় ওরা। নিলয় নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করার জন্য প্রস্তুত হয়। বাকিরা সবাই পিছনের সিটে বসে নিজেদের কথা ভাবছে। সিট বেল্টটা বেঁধে নাও। নেহা চোখ তুলে পাশে বসা নিলয়ের দিকে তাকায়। নিলয় নেহার দিকে তাকিয়ে সিট বেল্ট বাঁধার কথা বলে। নেহার আগে নিলয়ের দিক থেকে চোখ সরিয়ে নেয়। অসহ্য লাগতে থাকে নেহার। একদমই সে নিলয়ের কোনো কথা শুনতে চাচ্ছে না। তবে নিলয় ছাড়ার পাত্র না। সে ধমক দিয়ে বলে, কি ব্যাপার, সিট বেল্ট বাঁধতে বললাম না? আচ্ছা যাও, বাঁধতে হবে না, আমি নিজেই বেঁধে দিচ্ছি। কথাটি বলেই নিলয় এসে নেহার সিট বেল্ট বেঁধে দেয়। নেহা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অনেকটা সময়। তারপর নিলয় গাড়ি চালাতে শুরু করে। নেহা গাড়ি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। কত আশা ছিল তার জীবনকে নিয়ে, জীবনের ভাবনা নিয়ে, কিন্তু সবটাই কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে। বাড়ি থেকে পালিয়ে কোথায় যাবে নেহা? সেই সৎ মা নিজে খুঁজে বের করে জোর করে বিয়ে দিয়ে দিত। এর থেকে একটি আশ্রয়স্থান সে পেয়েছে, এটাই অনেক। নেহা বাইরে থাকিয়ে এইসবই ভাবছে। হঠাৎ গাড়ি থেমে যায়। নেহা ভাবনা থেকে বাস্তবে এসে সামনে তাকায়। কয়েকজন পুলিশ নেহাদের গাড়ি দাঁড় করিয়েছে। নেহার চোখে একটি শান্তির ছাপ প্রকাশিত হতে থাকে। এখনই চিৎকার দেব। এদের হাত থেকে এটাই বাঁচার একমাত্র উপায়। পুলিশদেরকে সব বলতে হবে। এরা একটা বড় অপহরণ চক্র। কথাগুলো নেহা মনে মনে ভেবে বেশ শান্তি লাভ করে। পরিকল্পনা অনুযায়ী নেহা চিৎকার দিতে যাবে, তখন একটি পুলিশ এসে নিলয়কে সালাম দেয়। কেমন আছেন নিলয় স্যার? ভালো। তোমাদের কি অবস্থা? এই তো স্যার চলছে। আমাদের ভাবি নাকি উনি? হুম। ভাবি কেমন আছেন? নেহা বোকার মতো একবার পুলিশদের দিকে তাকায়, একবার নিলয়ের দিকে তাকায়। কে এই নিলয়? পুলিশরা কেন তাকে স্যার ডাকছে? আবার এদের কাছে রিভলভার আছে, অথচ পুলিশরা কিছুই বলছে না। কে এই ব্যক্তি? কি রহস্য এর মাঝে? আর আমার সাথেই বা জড়ালো কেন? নেহা এক মুহূর্তে চুপ হয়ে কথাগুলো পরপর মাথার মধ্যে সাজিয়ে প্রশ্ন করতে থাকে নিজেকেই, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না সে। কেবল বোকাদের মতো পুলিশটার দিকে তাকিয়ে শুকনো একটি হাসি দেয়। তারপর নিলয় আবারও গাড়ি চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর আবারও নিলয়ের ফোন বাজতে থাকে। নিলয় ফোনের দিকে তাকিয়ে দেখে আবারও আশরাফ সাহেবের কল। সব ঠিক চলছে? এখন অবধি সবই ঠিক আছে। কোনো সন্দেহ করছে নাকি? না, বোকা একটা মেয়ে। নিলয় ফোন কেটে দেয়। নেহার আগে চোখে তাকায় নিলয়ের দিকে। নেহাকে বোকা বলেছে ও, কিন্তু কি বোকামি করলো সে বুঝতে পারছে না। হঠাৎ গাড়িটা ব্রেক করে। নেহা জানালা দিয়ে তাকিয়ে দেখে একটা কবরস্থান। খুব পরিচিত একটি কবরস্থান নেহার কাছে। নেহা নিজে থেকেই গাড়ি থেকে নামে। এরপর নেহা দেখে নিলয় কবরস্থানের মধ্যে প্রবেশ করছে। নেহাও পিছনে যায়। নেহাকে অবাক করে দিয়ে নিলয় নেহার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করে। নেহা বেশ কিছু সময় নিলয়ের দিকে তাকিয়ে থাকে।
অবাক করা চাহনি নিয়ে নেহা নিলয়ের দিকে হা করে তাকিয়ে রয়। প্রশ্নগুলো আবারও তার মাথার মধ্যে ঘুরপাক খায়। কে এই ছেলে? কে হবে সে? তার সাথে কেনই বা পরিচয় হলো? মাকে সে কি করে চেনে? নেহা আর কিছু ভাবে না, সোজা যেয়ে নিলয়ের পাশে দাঁড়ায়। মায়ের কবরের দিকে তাকিয়ে থাকে নেহা। এখানে সে সপ্তাহে একবার করে আসে। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে নেহা মনে মনে মায়ের সাথে অনেক কথা বলে আর কান্না করে। তারপর এতিমখানায় যেয়ে ছোট বাচ্চাদের সে খাবার খাইয়ে বাড়িতে চলে যায়। কিন্তু আজ সে নিজে আসেনি। নিলয় নামের অপরিচিত ছেলেটি, যে কিনা নেহার বর, সে তাকে নিয়ে এসেছে। আর নেহাকে অবাক করে দিয়ে নিলয় বাচ্চাদের খাবার দিতে থাকে। নেহা কেবল অবাক হয়েই চেয়ে থাকে ছেলেটার দিকে। এক সময় মনে হয় নিলয় তার খুব কাছের লোক, আবার পরক্ষণেই তার প্রতি ঘৃণা কাজ করে নেহার। গাড়িতে ওঠো। নিলয় সব কাজ শেষ করে গাড়ির কাছে আসে, নেহাকে গাড়িতে উঠতে বলে। নেহা বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে পড়ে। নিলয় ড্রাইভিং সিটে বসতেই নেহা প্রশ্ন করে, কে আপনি? আপনার পরিচয়টা দিন। আমি নিলয় হাসান। বাকিটা সময় হলেই জানতে পারবে। নিলয় কথাটি বলেই নেহার মুখে কি যেন একটা স্প্রে করে। নেহা ঘুমিয়ে যায়। নেহার ঘুমন্ত মুখটার দিকে নিলয় চেয়ে থাকে অনেকটা সময়। কি অপরূপ মায়া নেহার মুখে। এক সময় এই মায়াতে নিলয় খুব গভীরভাবে আটকে যায়। তবে সেই মায়াটা ছিল কেবল মরিচিকা, যার অপর পাশে ছিল মিমি, আর এই পাশে ছিল নিলয়। বিকাল 4:30। নেহার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখে একটি অচেনা রুমের মধ্যে সে শুয়ে আছে। হালকা শীত করছে তার, গায়ে একটি পাতলা কম্বল। নেহা রুমের চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিল। রুমের চারপাশের দেয়ালে নেহার ছবি টানানো। প্রথম যে ছবিটা নেহার চোখে পড়ে সেটার দিকে সে অনেকক্ষণ চেয়ে থাকে, কারণ এমনই একটি ছবির কারণে সে একদিন প্রচন্ড রকমের মার খায় তার সৎ মায়ের কাছে। সেদিন ছিল বৈশাখ মাসের প্রথম দিন। পরন্ত বিকেলে পরিচিত প্রকৃতির মাঝে বিরাজ করছিল পহেলা বৈশাখের আগমনী আমেজ। নেহা ও তার কয়েকজন বান্ধবী মিলে প্ল্যান করে তারা কোথাও একসাথে ঘুরতে যাবে। আর জায়গাটা তাদের এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরের একটি নদীর পাড়ে। সবাই সাদা ড্রেস পরে বের হয়। বিকেল হতেই তারা পৌঁছায় সেই নদীর পাড়ে। নদীর চারপাশে বড় বড় মেহগনি গাছ। ছোট্ট একটি নদী, এটাকে ঠিক নদীও বলা যায় না। নদীর এক পাশে বড় কাশবন। নদীর পাড়ে কিছু জায়গা নিয়ে সারি সারি কলা বাগান। সে কলা পাতায় বৈশাখের উদ্ধৃত বাতাস যখন এসে পড়ছিল তখন কেমন যেন একটা প্রত্যাশিত শব্দ হয়। নিমিষেই মন কেমন নেচে উঠে নেহার। সে কাশবনের দিকে ছুটে যায়। বড় কাশবনের মধ্যে সে খালি পায়ে হাঁটতে থাকে। হঠাৎ একটি ছোট্ট খরগোশ ছানার দিকে নেহার চোখ যায়। নেহা দাঁড়িয়ে খরগোশ ছানাটি হাতে নেয়, আর তখনই একটি দমকা বাতাস তার গায়ে এসে লাগে। কালো চুলগুলোর কিছুটা মুখের সামনে চলে আসে তার। নেহার মনের আনন্দে খরগোশ ছানাটি হাতে নিয়ে লাফিয়ে উঠে জোরে জোরে বলতে থাকে, তুমি ফিরবে কোনো একদিন, হয়তো নীলিমায় হারানো কোনো এক নিষ্প্রভ বেলায়, নতুবা কোনো এক নতুন বসেকে, এক নতুন দিনের নির্মল খোলা হাওয়ায়, নতুবা তুমি ফিরবে অহরহ ঝরা ঘন কালো বৃষ্টির মুহুমুহু নির্ঝর খেলায়, নতুবা ফিরবে তুমি কোনো এক রাতে পূর্ণিমা ভরা জ্যোৎস্নায়, তুমি ফিরবে জানি বহুদিন পরে, হয়তোবা 1000 বছর পরে, নতুবা আসবে তুমি শত কোটি পথ পাড়ি দিয়ে, কোনো এক সময় এই নিঃস্ব হৃদয়ে লক্ষ প্রাণের ভিড়েও তুমি ফিরবে তোমার আমার গড়া ভালোবাসার নীড়ে। নেহা নিজে এইসব বলে খানিকটা বোবা মুখে দাঁড়িয়ে থাকে খরগোশটি হাতে নিয়ে। তারপর পাশে তাকিয়ে দেখে ওর বান্ধবীরা অবাক চোখে চেয়ে আছে তার দিকে। নেহা হেসে দেয়। খরগোশ ছানাটির মা পাশে আসে। নেহা বাচ্চাটি তার মায়ের কোলে দিয়ে লজ্জা মাখা মুখে বান্ধবীদের থেকে দৌড়ে আসে। নেহা বাচ্চাটি তার মায়ের কোলে দিয়ে লজ্জা মাখা মুখে বান্ধবীদের দিকে দৌড়ে চলে আসে। সেই দিনের ছবি এটা। কালো চুলগুলো মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে তার। হাতে সাদা খরগোশ ছানা, চারিপাশে সাদা কাশফুলের ছড়াছড়ি। কি নৈপুণ্যতা ক্যামেরাম্যানের হাতে, যেন ছবি তোলাই তার কাজ। কোনো অ্যাঙ্গেলে কোনো খুঁত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ছবিটা তুলেছে কে, আর এখানেই বা কেন? কোথায় সে? নেহার কপালে আবারও চিন্তার ছাপ। সে নিজেই নিজেকে প্রশ্ন করে কিছু সময়। তারপর বসা থেকে যখন উঠতে যাবে তখনই চোখ পড়ে সোফাতে রাখা একটা বড় ডলের দিকে। ডলটার চারপাশে নেহার পছন্দের ফুল সাজানো অবস্থায় রাখা। রজনীগন্ধা আর হলুদ গাঁদা ফুলের সাথে লাল টিউলিপ। বেশ চমৎকার লাগলো তার। দৌড়ে ডলটার কাছে যাইও। ডলের পাশের দেয়ালে একটি সৌন্দর্যের পেন্টিং দেখতে পাই নেহা।
একটি ছেলে ছোট্ট একটি হাতে বানানো ব্রিজের উপর বসে ছিপ দিয়ে মাছ ধরছে। ছেলেটার গায়ে একটি হাতা কাটা গেঞ্জি, পরনে হাফ প্যান্ট, যেন দেখে মনে হচ্ছে একদম জীবন্ত একটি পেন্টিং। চার দেয়ালে পেন্টিংগুলো জাস্ট ওয়াও। এত সুন্দর করে সবকিছু গোছানো। আবারও সেই প্রশ্নগুলো মাথার মধ্যে নেহার বারবার ঘুরতে থাকে। কে এই ছেলে? কি তার পরিচয়? আমায় কি করে চেনে? কেনই বা আমার সাথে সে জড়িয়েছে? নেহা বোতলটি হাতে নিয়ে খাটের কাছে আসতে থাকে। কালো কাঁচ খচিত একটি টেবিলের উপর চোখ পড়ে নেহার। সেখানে একটি কড়ির ভেসেলে চায়ের ধোঁয়া ওঠার দৃশ্য। পাশে চায়ের কাপ উল্টানো ভাবে রাখা। তার পাশে পড়ে আছে একটি রঙিন কাগজে মোড়ানো চিরকুট। নেহা ধীর পায়ে হেঁটে যায় টেবিলের কাছে। অচেনা ঘরটি তার কাছে যেন অনেকটা ভালো লাগতে শুরু করেছে। নেহা কাগজের ভাঁজ খোলে। সেখানে লেখা, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। আমি কে তার সঠিক সময় জানতে পারবে। আপাতত তুমি আমার বাড়িতেই আছো। তোমার যা দরকার তা নিচে এসে পাবে। তোমার যা দরকার তা আরিতাকে বললেই পেয়ে যাবে। আর হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করবা না। নেহা চিরকুটটি ছুঁড়ে ফেলে দেয়। আবারও অসহ্য লাগতে শুরু করেছে নিলয়ের কথা মনে পড়তে। আমি কোথায় ফেসে গেলাম? আল্লাহ, দড়ি ফালাও, আমি উপরে যাব। আমি আসার সময় আব্বুকে চিঠি লিখে এসেছি যেন আমায় খোঁজার চেষ্টা না করে। যদি করে তো আমি নিজেকে শেষ করে দেব। নেহা নিজেই নিজের কথা বলতে থাকে। রাগে দুঃখে তার কান্না করতে ইচ্ছে করছে। কেন সে রাগ করে বাসা থেকে বের হয়েছিল? কিন্তু কি আর করা, নেহা এখন এই বদলোকটার বউ, তাই তার কথা তো মানতে হবে। নাহলে যদি তার আব্বুর কোনো ক্ষতি করে? মানুষ এতটা খারাপ কি করে হয়? ওইদিকে মা আমাকে তার বোনের হাবলা ছেলের সাথে বিয়ে দিতে চায় যেন আব্বুর সব প্রপার্টি নিজের নামে করে নিতে পারে। আর এইদিকে এই ছেলে কেন আমায় তুলে নিয়ে এসে এনে বিয়ে করলো? আমার আম্মুর কবরের কাছে নিয়ে যায়। উনি কি করে জানলো এটা আমার আম্মুর কবর? আমাকে কি করে চেনে? উফ, মাথা ব্যথা করছে আমার, কিছুই মাথায় ঢুকছে না। নেহা আবারও তার নিজের সাথে কথা বলে। তবে সে এখন কোথায় আছে তা জানে না। কেবল এটা সে এখন বুঝে নিয়েছে তাকে বড় রকমের ক্ষতি করা হবে না। সে তার মনের ভাবনা চিন্তা বাদ দিয়ে রুম থেকে বের হয়। বড় একটি বাড়ি। সে আছে বাড়ির 2 তলাতে। সে নিচে নামে সিঁড়ি বেয়ে। নিচে এসে দেখে 15 থেকে 16 বছরের একটি মেয়ে সোফাতে বসে টিভি দেখছে। নেহাকে দেখা মাত্রই সে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর বলে, আরে ভাবি, আপনি কিছু লাগবে? কি লাগবে বলেন, আমি এনে দিচ্ছি। নেহা মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটির নাম আরিতা। কিন্তু এই নিলয়ের কি হয়? দেখে তো কাজের লোক বলে মনে হচ্ছে না। দেখি জিজ্ঞাসা করে, কে তুমি? আমি আরিতা ভাইয়ার বোন। ওকে। আচ্ছা, এই বাসায় আর কেউ থাকে না? থাকে তো, মা বাবা সবাই থাকে। একজন বয়স্ক লোক পিছন থেকে কথাটি বলে। নেহা সেদিকে তাকায়। পাশে আরেকজন মহিলা আছে। চুপ হয়ে দাঁড়িয়ে থাকে ও। আমার মা বাবা। নেহা নিলয়ের মা বাবাকে সালাম দেয়। আচ্ছা, এনারা কি জানে ওদের ভদ্ররূপী ছেলেটা আমাকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে? ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলে নেহা উপরে চলে যায়। একটু পর আরিতা আসে নেহার কাছে। দুজনে ব্যালকনিতে যেয়ে দাঁড়ায়। আরিতা বলে, আমি সব জানি ভাইয়া আপনাকে কেন বিয়ে করেছে, আর এটাও জানি আপনি ভাইয়াকে চেনেন না। আপনি খুব লাকি, ভাইয়া আপনাকে ভালোবেসেছে। নেহা চুপ করে তাকিয়ে থাকে আরিতার দিকে। নেহাটি কি বলবে ভেবে পাচ্ছে না। আরিতা আবার বলে, আপনাকে সবকিছু সত্য বলছি, তবে ভাইয়াকে যেন এসব বলবেন না। জানেন, নিলয় ভাইয়া আসলেই আমার নিজের ভাই না, বা আমি ওর নিজের বোন না। আমি এবং আমার মা বাবা ভাইয়ার জন্যই বেঁচে আছি। ভাইয়া এই শহরে একটি খুবই পরিচিত মুখ, তবে সাধারণ কেউ ভাইয়াকে চেনে না। চেনে বড় বড় নেতারা। আর আমার ভাইয়ার জন্য ওইসব নেতাগুলো বেঁচে আছে, রাজনীতি করে। কেন চেনে তারা জানেন? কারণ ভাইয়া হলো এই দেশের টপ মাস্তান। আমার যখন 10 বছর, তখন আমার জীবনে নেমে আসে কালো রাত। আমরা পলাশীর ছোট্ট একটি গ্রামে থাকতাম। খুব গরিব ছিলাম। রোজ স্কুলে যেতাম। প্রাইমারি স্কুল ছিল আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। একদিন স্কুল থেকে বাড়িতে আসার সময় এলাকার প্রভাবশালী নেতার ছেলেরা মিলে আমাকে ওই বাচ্চা বয়সে নষ্ট করতে চেয়েছিল। নিলয় ভাইয়া আমাকে তাদের থেকে বাঁচায়। ওরা ছিল 3 জন। ভাইয়া ওদেরকে ওখানেই গুলি করে মারে। তারপর থেকে ভাইয়া আমাদের পরিবারের সদস্য হয়ে যায়।
পরে ভাইয়া গ্রাম থেকে আমাদের এখানে নিয়ে আসে। নেহা আরিতার মুখের দিকে তাকায়, কি বলবে সে খুঁজে পাচ্ছে না। কেমন যেন একটা অচেনা অনুভূতি তার মধ্যে এসে ভর করেছে। আরিতা কাঁদছে। সেদিন নিলয় পলাশিতে যায় একটি মিশনে, আর সেখানে যেয়ে ফিরে আসার পথে দেখে একটি বাচ্চা মেয়েকে 3জন ছেলে মিলে খারাপ আচরণ করছে। নিলয় কখনোই মেয়েদের সম্মানহানি দেখতে পারে না, তাই সে সেখানেই ওদেরকে গুলি করে মারে। আপনার কি চা দেব? দাও। আরিতা নেহাকে চা দিয়ে চলে যায়। আরিতা ভাবে, আসলে মানুষ এত ভালো হয় কি করে? ওনার ভেতরে কোনো অহংকার নাই, নিলয় ভাইয়ার মতো। নিলয় ভাইয়ার ঠিক মানুষকেই ভালোবেসেছে, তেমনই নেহা ভাবিও ওরকম, দেখলেই বোঝা যায়। কথাগুলো ভাবতে ভাবতে চলে আসে আরিতা। নেহা চা শেষ করে সাজানো রুমটার বেডটাতে বসেও বড় পুতুলটাকে শক্ত করে জড়িয়ে নেয়। নিলয়ের চেহারাটা বারবার তার মনে পড়ছে, কিন্তু পরক্ষণেই বিরক্ত বোধ করছে নেহা। কারণ একটাই, তাকে জোর করে এভাবে তুলে এনে বিয়ে করেছে নিলয়। নিলয় রাতে বাড়িতে আসে। আরিতা বলে জোরে রাগ দেয়, আরি আরি। জি ভাইয়া। কি রে, কি করিস? ভাইয়া পড়তেছিলাম, কিছু লাগবে? না, তুই যা পড়। না ভাইয়া, আমার পড়া শেষ, তুমি বলো কি লাগবে। আর ভাবি কিন্তু খাবার খায় নাই, শুধু চা খেয়েছে। ওকে, তুই ডিনার রেডি কর, আমি ওকে নিয়ে আসছি। নিলয় দৌড়ে নেহার রুমের দিকে চলে আসে। দরজা খোলা দেখে নিলয় রুমে প্রবেশ করে। নিলয় দেখে নেহা বেঘরে ঘুমোচ্ছে। এত কিছু হওয়ার পরও মেয়েটা এত গভীর ঘুমে মগ্ন থাকতে পারে? আহা, ম্যাডাম ঘুমাচ্ছে যে, ওঠার নাম নেই। ওর ঘুমন্ত মুখটা খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ তাকিয়ে ভাবছি, এত মায়া পুরা মুখে, কি সুন্দর করে ঘুমাচ্ছে। একে দেখলে কেউ বলবে না সকালে একে কেউ তুলে এনে বিয়ে করেছে। নিলয় কথাগুলো বিড়বিড় করে বলল নিহার দিকে তাকিয়ে। সে অপলক চেয়ে রইল নিহার দিকে। এমন সময় আরিতা ডাক পড়ে, ভাইয়া আসো, সব রেডি। আচ্ছা, আসছি। নিহারের দিকে আবার তাকায় নিলয়। জোরে জোরে কয়েকবার ডাক দেয় নেহাকে। নেহা চোখ মেলে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে। নিলয় তাই কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। তারপর বেসিংয়ের কল ছেড়ে দিয়ে ওর মুখে পানি দেয়। নেহা লাফ দিয়ে উঠল। কয়েক সেকেন্ড ভেবাচিকা চাহনি দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলল, আমার পানি দিলেন কেন? কথাটি বলেই নেহা কান্না শুরু করে দেয়। নিলয় হো হো করে হাসতে থাকে। হাসতে হাসতে নিলয় বলে, তাহলে কি করব? পড়ে পড়ে সারাদিন ঘুমাও কেন? এত ঘুম কই পাও শুনি? দেখেন, আপনি কিন্তু আমার সাথে সবকিছু একটু বেশি বেশি করছেন। একটু বেশি না, অনেক বেশিই করছেন। হ্যাঁ করছি, কোনো সমস্যা? চুপচাপ খেতে আসো, তোমার জন্য না খেয়ে আছি। আপনাকে কি আমি বলেছি না খেয়ে বসে থাকতে? যত সব ঢং। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। চুপচাপ খেতে আসো, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবা। আমি যাব না, দেখি আপনি কি করেন। একটা চড়ের শব্দ হয়। নেহা গালে হাত দিয়ে নিলয়ের দিকে রাগি চোখে চেয়ে রইল। তারপর একটু চিৎকার করে বলে ওঠে, আহ আবু, আমাকে কেউ কোনোদিন এইভাবে মারেনি। আজ এই শয়তান বদমাশ লোকটা মারলো আমায়। তোমাকে পরে দেখে নেবো আমি, শয়তান ছেলে একটা। কথাগুলো গালে হাত দিয়ে নেহা ভাবতে থাকে। কি হলো, আর একটা থাপ্পড় দিতে হবে নাকি তাড়াতাড়ি আসবা? নিলয় নেহাকে চড় মেরে চলে আসে রুমে। রুমে এসেই জোরে নেহাকে কথাটি বলে। নেহা তখন গালে হাত দিয়ে হাবার মতো কেবল চড়ের কথা ভাবছে। নিলয়ের কথা শুনে তাড়াতাড়ি বেসিন থেকে পানি নিয়ে ফ্রেশ হয়। নেহা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। নেহার দিকে তাকায় নিলয়। কিছুক্ষণ কথা মৃত চাহনি দিয়ে নিলয় চেয়ে রইল নেহার দিকে। চুলগুলো ছোট একটি খোপা করা। খোপার আয়ত্তহীন চুলগুলোর কিছু অংশ নেহার মুখের উপর এসে পড়েছে। চোখে কাজল দেয়া নেই, তবুও কেমন যেন কাজল দেয়া মনে হলো নিলয়ের কাছে। মুখটা ধক করে উঠল তার। নেহা জোরে দড়ি বাজায়। নিলয় চমকে ওঠে নেহার দিকে ছোট ছোট চোখে তাকিয়ে থেকে বলে, নিচে আসো। নেহা বাধ্য মেয়ের মতো নিলয়ের পিছন পিছন নিচে নামতে লাগলো। খাবার টেবিলে এসে নেহা অবাক হয়ে তাকায়। অনেক কিছুর আয়োজন করা হয়েছে। ইলিশ মাছের ঝাল, মুরগির মাংসের ভুনা, শাক, ডাল। নেহা কারো দিকে না তাকিয়ে বসে গেল। তাড়াতাড়ি ভাত বেড়ে নিল নিজেই। যখন পছন্দের ইলিশ তরকারিও নিতে যাবে, তখনই সবার দিকে তাকায়ও। সবাই নেহার দিকে তাকিয়ে আছে হাসি হাসি মুখে। নেহা থতমত খেয়ে বসা থেকে আবারও দাঁড়িয়ে পড়ে। তারপর নিলয়ের দিকে তাকায়। নিলয় আবার ইশারাতে বসতে বলে।
তারপর আরিতা এসে মাছ তুলে দেয়। তবে ঝামেলা বাঁধে নেহা খেতে চেয়ে, কারণ সে ইলিশ খেতে পছন্দ করলেও কাটা বেছে খেতে পারে না। তাই কারো দিকে নেহা না তাকিয়ে মাছ তুলে দেয়। ডাল নিতে যাবে তখনই নিলয় আবারও মাছ তুলে দেয় নেহার প্লেটে। নেহা আস্তে গলায় বলে, মাছ খেতে ভালো লাগছে না। থাপ্পড়ের কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলা? কি হলো, খাও। নেহা অসহায় ভাবে তাকায় নিলয়ের দিকে। নিলয় কিছুক্ষণ কি জানি একটা ভাবলো, তারপর একটু হাসি মুখে বলে, বুঝলাম, বউ আমার কাটা বেছে খেতে পারে না। আমাকে বললে কি হতো, আমি বেছে দিচ্ছি, এবার খাও। কিছু না বলে নেহা চুপচাপ খেতে লাগলো। তারপর খাওয়া শেষ করে নেহা উপরে নিজের রুমে চলে আসে। কিছু সময় পর নিলয় রুমে প্রবেশ করে। নিলয় দেখে নেহা সেই রেখে যাওয়া পুতুলটি ধরে দরজার দিকেই তাকিয়ে আছে, কারণ আজ তাদের বাসরাত। আর নেহা ঠিক এই সময়টারই ভয় পাচ্ছে। নেহা নিজেকে যথেষ্ট বাচ্চাদের ভঙ্গি করে চেয়ে রইল নিলয়ের দিকে। নিলয় নেহার দিকে তাকায়, তারপর কোমরে থাকা পিস্তলটি বের করে টেবিলে রাখে। নেহা বড় বড় চোখে তাকায় নিলয়ের দিকে। কেমন যেন কাঁপতে থাকে ও। অচেনা একটা ভয় তার মাথার মধ্যে এসে ঘুরপাক খাচ্ছে। নেহা ভাবে তার আব্বুর কথা, নেহা ভাবে নিজের কথা, যেন এই বুঝি নিলয় তার উপর ছাপিয়ে পড়বে। কি করবে তখনও? সে কি চিৎকার করবে, নাকি নিলয়কে গালি দেবে, নাকি থাপ্পড় মারবে, নাকি ঘর থেকে দৌড়ে পালাবে? এক মনে সবকিছু ভেবে নিল। তারপর অজানা এক উদ্দেশ্যহীন ভাবনাকে মনে পুঁজি করে নিজেকে প্রস্তুত করে নিল। আর তখনই নিলয় বলল, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার উপর কোনো প্রকার স্বামীর অধিকার দেখাবো না। আজ রাতের কথা কি জানো? আজ রাতটা একটি স্বামী স্ত্রীদের মধ্যে খুব আকর্ষণীয় রাত। এই রাতটা কেবল বাসর রাত না, এই রাতের মাধ্যমে শুরু হয় একজন স্বামী আর স্ত্রীর সামনের দিনের বৈবাহিক জীবন। কিন্তু তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে কিছুই করছি না। আর এই পিস্তল দেখে ভয় পাওয়ারও কিছু নেই। আর একটা কথা, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে এখন নেই, সে চলে গিয়েছে। তাই তোমার কোনো ভয় নেই। আমি সব বুঝতে পেরেছি। যতদিন তোমার মনে জায়গা পাচ্ছি না, আমি তোমার ধারের কাছেও ঘেঁষব না। আর পিস্তল, গুলি, খুন, রক্ত আমার রোজকার দিনের রুটিন। এটা আমার জীবনের একটা বড় ইতিহাস। আর রাত কাটে স্নাইপার আর বুলেটের শব্দ দিয়ে, পিস্তলের বারুদের গন্ধে দিনের শুরু হয়। খুন আর রক্ত আমার নেশাতে মিশে গিয়েছে। যাই হোক, তুমি ঘুমিয়ে পড়ো, আমি নিচে বিছানা করে ঘুমাচ্ছি। নিলয় আর কিছু না বলে নিচে বিছানা করে শুয়ে পড়ে। নেহা পুতুলটা আস্তে আস্তে ছেড়ে দিয়ে নিলয়ের দিকে তাকায়। না, মানুষটাকে যেমন ভেবেছিলাম সে আসলে তেমন নয়। তাকে চেনা বড়ই মুশকিল। তবে আমাকে জানতেই হবে কি হচ্ছে আমার সাথে। কিছু তো রহস্য আছেই, আর আমি কোথায় আছি সেটাও জানি না। গাড়িতে আসতে আসতে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ খুলে তো এখানেই নিজেকে দেখছি। নেহা এসব ভাবতে ভাবতে শুয়ে পড়ল নিলয়ের দিকে তাকিয়ে। একটু শোয়ার পর ফোন বেজে উঠল নিলয়ের। নেহা চমকে চোখ মেলে তাকায়। নিলয় দেখে ফোনের স্ক্রিনে আশরাফ সাহেবের নাম। নিলয়, এখন অবধি কি সব ঠিক আছে? বুঝতেই তো পারছো তোমাকে কতটা বিশ্বাস করি আমি। হি হি হি। পিস্তল আর মানুষ দুটোকে কখনো বিশ্বাস করতে নেই। হা 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 হা। যাই হোক, ওকে কলেজে পাঠিয়ে দাও। ওর সামনে পরীক্ষা, বইগুলো ওর কাছে পৌঁছে দিতে হবে। আশরাফ সাহেব ফোন কেটে দেয়। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা তাকে দাঁড়ানো দেখিয়ে চোখ বন্ধ করে। নিলয় আবার ফোন দেয়। মাসুম, নেহার বই লাগবে। ঠিক আছে ভাই, কাল সকালে পেয়ে যাবা। আচ্ছা, উনি কি করে জানে আমার বই লাগবে? আমার সামনে এক্সাম, কিছু তো রহস্য আছেই। নেহা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। তারপর ফজরের আজানে নেহার ঘুম ভাঙে। পাশ ফিরে তাকিয়ে দেখে নিলয় তার বিছানায় নেই। টেবিলে চোখ যায় ওর। পিস্তলটি সেখানেই পড়ে থাকতে দেখে। একটু হেঁটে সে পিস্তলটি হাতে নেয়। হাতে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দেখেও। একা একা হাতে করে নিলয়ের ছবির দিকে তাক করে গুলি করার নকল খেলা করতে থাকে কিছু সময়। বেশ মজা পাচ্ছে এটাতে। পিস্তলটি টেবিলে রেখে নিলয়ের বিছানার কাছে যায়। সেখানে নিলয়ের ফোন পড়ে থাকতে দেখে হাতে নেয়। মজার ব্যাপার হলো ফোনে কোনো লক করা নেই। ফোনটা হাতে নিয়েই নেহার আব্বুর কথা মনে পড়ে ওর। বাড়ি থেকে পালানোর সময় সে বাড়ির কাউকেই বলেনি, কেবল আসার আগে চিঠি লিখে এসেছিল। আব্বু, আমায় যেন কেউ না খোঁজে। আমি যেখানেই যাই না কেন ভালো থাকবো। আমি তোমার দেয়া ফোনটা রেখে যাচ্ছি।
ভালো থেকো, নিজের যত্ন নিও। নিহার চোখে পানি চলে আসে। তাড়াতাড়ি তার আব্বুর নাম্বার টাইপ করে কল দিয়েই ফেলল। কিন্তু নিহা অবাক চোখে তাকিয়ে দেখলো তার আব্বুর নাম্বার নিলয়ের ফোনে আশরাফ সাহেব নামে সেভ করা। নেহা অবাক চোখে তাকিয়ে থাকে কিছুটা সময়। মাথার মধ্যে কেবল একটা প্রশ্নই তার ঘুরতে থাকে, কে এই নিলয়? আর আমার আব্বুর সাথে কি কাজ তার? প্রশ্নটা তখনও মাথার মধ্যে বেশ ঘুরপাক খায়। ওদিকে আশরাফ সাহেব বেশ থতমত খায়। এত সকালে নিলয়ের ফোন পেয়ে বেশ খানিকটা অবাক চোখে তাকিয়ে থাকে, কারণ এর আগে কোনোদিনও নিলয় ফোন করেনি। সবসময় আশরাফ সাহেব নিজেই ফোন করতেন। তাড়াতাড়ি রিসিভ করেই বলতে থাকে, কি ব্যাপার নিলয়, এত ভোরে ফোন করলে? সব কিছু ঠিক আছে? নিলয়, নিলয়। নেহা ও পাশ থেকে চুপচাপ কথা শুনতে থাকে। সে এটা বুঝে গিয়েছে নিলয়কে তার আব্বু বেশ ভালো করেই চেনে, কিন্তু কিভাবে আর কেন হঠাৎ কারোর পায়ের শব্দ শুনতে পায় নেহা। ফোনটা কেটে দিয়ে সেখানে রেখে ওয়াশরুমে চলে যায় ও। ফ্রেশ হয়ে উঁচু করে নামাজ পড়ে আবারও ঘুম দেয় ও। এটা নেহার ছোটবেলার অভ্যাস। নিজের মায়ের সাথে সে প্রতিদিন ভোর রাত্রিরে উঠে নামাজ পড়ে ঘুমোবে। আর এটার জন্যই সৎ মায়ের কাছে ও অনেক মার বকা খেয়েছে। নিলয় এসে দেখে নেহা ঘুমোচ্ছে। ঘুমন্ত মুখটার দিকে নিলয় বেশ খানিকটা সময় চেয়ে থাকে। গালে ছোট্ট একটি তিল, মুখটা অনেকটা ফর্সা। নেহার কত ছেলেই ওর জন্য পাগল। নিলয় ভোরের আলো গাঢ়ভাবে প্রকাশ না হওয়া অবধি নেহার দিকে তাকিয়ে কাটিয়ে দিল। 8:20 বাজে। নিলয় নেহাকে ঘুম থেকে ডাকতে থাকে, নেহা, এই নেহা, ওঠো। আরে ওঠো না। আব্বু, আর একটু ঘুমাই। ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেই। ফাজিল মেয়ে, আমাকে কি তোমার আব্বুর মতো লাগে? ওঠো বলছি। নিলয় বেশ ধমক দিয়েই নেহাকে উঠায়। নেহা লাফ দিয়ে উঠে গেল। চোখ কষলে সামনে তাকিয়ে দেখে নিলয় বেডের পাশে দাঁড়িয়ে রাগী চোখে তাকিয়ে আছে। নেহা ভয়ে মাথাটা নিচু করে বলে, সরি, ঘুমের ঘোরে বলেছি আমি। ওকে, যাও ফ্রেশ হয়ে আসো। ওকে। ফ্রেশ হয়ে নেহা আসে। নিলয় রুমের মধ্যেই পায়চারি করছে। নেহা ফ্রেশ হয়ে বোকা বোকা দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে বলে, আমি ইউনিভার্সিটিতে কি ড্রেস পরে যাব? আমার তো কোনো ড্রেস নেই। নিলয় কিছু বলে না, সোজা নেহার হাত ধরে আলমারির কাছে নিয়ে এসে তা খুলে বলে, এইখানে ড্রেস আছে, এইগুলো তোমার যেটা ভালো লাগে পরে যাবা। ড্রেসগুলো ছিল মিমির, এখন সে নেই। এগুলো তোমার, যদি পছন্দ না হয় তোমাকে নতুন কিনে দেব। আপাতত এখান থেকে পরো, সবগুলোই নতুন। হুম। রেডি হয়ে নিচে আসো নাস্তা করে, আমি তোমাকে তোমার ভার্সিটিতে পৌঁছে দেব। ওকে। নেহা একটি নীল রঙের ড্রেস নিয়ে আবার বাথরুমে ঢোকে। কিছু সময় পর ড্রেস পাল্টে সে বের হয়। নিলয় তখনও রুমে নেহার জন্য দাঁড়িয়ে থাকে। নীল রঙের ড্রেস, চোখে কাজল না দেওয়া থাকলেও কেমন যেন অসাধারণ লাগছে তাকে। চুলগুলো এখনো এলোমেলো হয়ে আছে। কালো চুলের কার্নিশ পেয়ে হালকা পানি টুপটুপ করে মুখে পড়ছে। নিলয় অপলক নেহার দিকে তাকিয়ে হা হয়ে যায়। নেহা নিলয়ের দিকে তাকায়। নেহা তাকাতেই নিলয় চোখ সরিয়ে নেয়। নেহা প্রশ্ন করে, এইভাবে তাকিয়ে কি দেখেন? ইয়ে না, মানে তাড়াতাড়ি নিচে আসো, খাবার খেয়ে ভার্সিটিতে যেতে হবে। এটা কি হলো? ওই ছেলে আমার দিকে এভাবে তাকালো কেন? ধুর, যা হয়েছে হোক। নেহা নিজেই কথাগুলো ভাবতে ভাবতে রেডি হতে থাকে। সিঁড়ি বেয়ে নামছে ও। খাবার টেবিলে আসছে রাফাত, সিয়াম আর মাসুমকে দেখল। নেহা থেমে গেল, কারণ এমন করে প্রতিদিন সকালে নেহা ও তার আব্বু একসাথে বসে খাবার খেত। আব্বুর কথা মনে পড়তেই বুকটা ছ্যাদ করে উঠল। মনে পড়ে গেল নিলয়ের সাথে আব্বুর সংযোগের কথা। কথাগুলো মাথার মধ্যে নেহা বেশ কড়াভাবেই নাড়া দিতে থাকে। সবাই একসাথে খাবার খেয়ে বের হয়। নিলয় ড্রাইভিং সিটে বসে, পাশে বসে নেহা আর পিছনে বসে মাসুম, রাফাত আর সিয়াম। খানিকটা সময় পর নিলয় বলে, গাড়ি থেকে নামো। চলে এসছি। হুম। ওকে, বাই। বাই বলে কই যাও? আমিও তোমার সাথে আসছি। নেহা খানিকটা বিস্মিত চোখে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নেহার তাকানোকে কোনো প্রকার পাত্তা না দিয়ে গাড়ি থেকে নামে। পরিচিত ভার্সিটির রাস্তাটাও নিলয়ের পরিচিত। এই ভার্সিটি থেকে নিলয়ের সাথে পরিচয় হয় মিমির। নিলয় নামতেই নেহা বলে, আপনার ফোনটা দেবেন? কেন? আমার বেস্ট ফ্রেন্ডকে কল দেব। ছেলে না মেয়ে? আফরিন ওর নাম। ও চলো, ফোন দিতে হবে না। হুম। মন খারাপের কিছু নেই, আগে প্রবেশ করো, সে নিজেই তোমার কাছে আসবে। কিছু না বলে ভার্সিটিতে প্রবেশ করলো নেহা। দূর থেকে খেয়াল করলো সে আফরিন জোরে হেঁটে ওদের দিকে আসছে।
সে কাছে এসে নেহাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? ভালো আছি, তুই? ভালো। নিলয় ভাইয়া কেমন আছেন? এই তো ভালো। তুমি কেমন আছো? জি ভাইয়া ভালো। তোমরা কথা বলো, আমি তোমাদের প্রিন্সিপালের সাথে দেখা করে আসি। নিলয় চলে গেল। নেহা আফরিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আফরিন নেহার তাকিয়ে থাকা দেখে বলল, এভাবে তাকাস কেন? ওই তুই ছেলেটাকে কিভাবে চিনিস? ভাইয়া তো আমার ফেসবুক ফ্রেন্ড, আর উনি অনেক হেল্পফুল। আমাকে একবার হেল্প করেছিল, তাই চিনি। নিলয় স্যারের ওখান থেকে এসে বলে, যাও তাহলে ক্লাসে, তোমাদের সাথে পরে কথা হবে। ঠিক আছে ভাইয়া। নেহা আর আফরিন ক্লাসে যাবে এমন সময় একটা ছেলে এসে নেহাকে হঠাৎ জড়িয়ে ধরছে। ভাইয়া দেখো পিছনে। রাফাতের কথায় নিলয় পিছনে তাকায়, দেখে একটা ছেলে নেহাকে জড়িয়ে ধরে আছে। নেহা ঘাড় বাঁকা করে নিলয়ের দিকে তাকায়। নিলয়ের আগে চোখে সেদিকে তাকিয়ে আছে। নেহা স্পষ্ট বুঝতে পারছে নিলয়ের চোখ দুটো ওর আগে বেশ লাল হয়ে গেছে। নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, কখন জানি আমার 12টা বাজায়, আল্লাহ বাঁচাও। এই ছাগলটা কই থেকে আসলো? ভাই, ওকে এখানে মেরে আসবো? চলে আয়। নিলয় নেহার দিকে তাকিয়ে চলে গেল কিছু না বলে। নেহা ততক্ষণে ছেলেটার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। মনে মনে নিলয়কে চলে যেতে দেখে বলে, যাক বাবা, বাঁচলাম। উনি কিছু না বলে চলে গেছে। এই ছাগল আমাকে এইভাবে জড়িয়ে ধরলি কেন? তোকে অনেকদিন পর দেখলাম, তাই তো আর কি। জিহান কথাটি বলল। জিহান, আফরিন আর নেহা সেই ছোট থেকেই ফ্রেন্ড। একসাথে ওরা তিনজন এই অবধি এসেছে। নেহা রেগে যেয়ে বলে, আর কোনোদিন যদি দেখি আমায় এভাবে জড়িয়ে ধরেছিস, তোর একদিন কি আমার একদিন। শালা ফাজিল, কোনোদিন মেয়ে দেখিস নাই? এতদিন প্রবলেম ছিল তাই আসিনি, তাই বলে আমায় জড়িয়ে ধরতে হবে? আর কোনোদিন যেন না দেখি। কতবার বলবো পছন্দ করি না আমি এগুলো। সরি, বুঝতে পারি নাই জানো, আর হবে না। জানু বললি কেন? আমি তোর কোন জন্মের জানু লাগি? হ্যাঁ বাবু, তুই আজ রেগে আছিস কেন? এই জিহান, তোকে কতবার বলবো বাবু, জানু, সোনা, মোনা এগুলো আমায় বলবি না একদম। আচ্ছা বাবা, সরি, চল ক্লাসে যাই। কি রে আফরিন, তুই চুপ করে আছিস কেন? ওকে বল আমার সামনে থেকে যেতে। আমি কি বলবো বল? এই পাগলটার সাথে কথা বলে লাভ নাই। এখন বকা দিবি, আবার আসবে। ঠিক আফরিন, তোদের ছাড়া আমার চলে না। নেহাকে ছাড়া ভাবতেই পারি না। চলো এই না দিন। জিহান শেষের কথাটা একটু আস্তে বলল। নেহা আংশিক শুনতে পেয়ে একটু চিল্লিয়ে বলল, এই শেষের কথাটা কি যেন বললি? আস্তে আস্তে কি বললি, জোরে বল, শুনতে চাই আমি। তোকে কিছু বলি নাই মেরি মা, চুপ হয়ে যা। এখন ক্লাস আছে, চল। হুম। তারপর তিনজন ক্লাসে চলে গেল। নিলয় সোজা আশরাফ সাহেবের পার্টি অফিসে ঢুকলেন। অনেক নেতারা সেখানে উপস্থিত। নিলয়কে দেখে সবাই দাঁড়িয়ে গেল। আশরাফ সাহেব সবাইকে চলে যেতে বললেন। রুমে এখন নিলয় আর আশরাফ সাহেব বসে আছে। সব কিছু ঠিক আছে? হুম। আমার মেয়ে জানতে পারছে না তো কিছু? না, তবে আমি জানতে চাই কেন আপনি নিজেই আপনার মেয়ের সাথে এমন করছেন। দেখো নিলয়, সময় হলে জানতে পারবে। তার আগে বলো যে তুমি মাস্তানি করে বেড়াও, সেটা আমার মেয়ে জানে? হুম। ওয়েট, জানে মানে? তারপরও তোমার সাথে আছে? হুম, সব কিছুই জানে না। সে জানে আমি ছোটোখাটো মাস্তান। কিন্তু কি করে সম্ভব? আমি রাজনীতি করি, এটাই আমার খুব একটা ভালো চোখে দেখে না। আর তুমি নিজেই তো এই শহরের মাস্তান, অথচ সে সব জানার পরও তোমার সাথে আছে? হ্যাঁ আছে, কারণ এই নিলয় কেবল বুলেট নিয়ে খেলা করে না, মাইন্ড নিয়েও খেলে। এই লাইনে পা ফেলার আগে 3 বার ভেবে পা ফেলতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। সেই কারণেই তো তোমাকে সরাসরি বিয়ের কথা বলতে বলেছি, যাতে তোমার কাছে থেকে যায় আমার মেয়ে। আচ্ছা, সকালে তুমি কি ফোন করেছিলে? না তো। তাহলে কে কল করেছিল? নেহা? জানি না ঠিক, তবে এখন থেকে আমি নিজেই আপনাকে কল দেব। আসি। যাবার আগে একটা কাজ আছে, শুনে যাও। নিলয় উঠে দাঁড়িয়ে আবার বসে যায়। নিলয় জানে কি কাজ তার। এখন উনি বলবে কারো মার্ডার করতে, না হয় হাত পা ভেঙে দিতে। কিন্তু নিলয় এসব লাইন আস্তে আস্তে ছেড়ে দিতে চাচ্ছে। তবে কেন জানি না এই আশরাফ সাহেব সেটা একদমই চাচ্ছেন না। আচ্ছা, উনি কি তবে ওনার মেয়েকে আমাকে একেবারে হাত করার জন্য পাঠিয়েছে? এই আশরাফ সাহেব খুবই বুদ্ধিমান লোক। নিলয় মনে মনে কথাগুলো একবার ভেবে নেয়। তারপর বসে আশরাফ সাহেবের দিকে তাকিয়ে বলে, কি কাজ? একটা ঝামেলাতে ফেসে গিয়েছি। মোর্শেদকে তো তুমি চেনো, ও
ও রাজনীতির পাশাপাশি কিন্তু ড্রাগস এর ব্যবসাও করে, তবে প্রমাণ না থাকায় কিছুই করা যাচ্ছে না। আর ও আমার থেকেও বড় নেতা, সুতরাং কিছু করতেও পারছি না। তুমি বিষয়টা একটু দেখো, ও যেন এমন না করে। আর ওর উপরে পা রেখেই আমি উঠতে চাই। নিলয় কিছু বলে না, একটু মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আশরাফ সাহেব জানে নিলয়ের মুচকি হাসির অর্থ কি। আশরাফ সাহেবও হাসেন, কারণ তিনি বুঝে গিয়েছে কাজটা খুব সহজেই হয়ে যাবে। নিলয় কোনো বড় কাজের আগে এমনি ভাবেই হাসে থাকে। আশরাফ সাহেবের মুখে দুগাল হাসি। প্রথম হাসি কাজ হবে ভেবে, আর দ্বিতীয় হাসি নিলয়কে নিয়ে গেম খেলার জন্য। আর সেই গেমে যুক্ত করেছে অবলা মেয়ে নেহাকে, যার কিছুই নেহা জানে না। এদিকে নিলয় ভাবে আশরাফ সাহেব খুবই বুদ্ধিমান একজন নেতা। ওকে যত উপরে তোলা হবে ও ততই উপরে আরো বেশি করে উঠতে চাইবে, আর তাই তাকে ব্যবহার করার জন্য তার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। খুবই শক্ত প্ল্যান করে। তবে দেখা যাক আগামীতে কি হয়। নিলয়ও এর শেষ দেখতে চায় নেহার মতো। ক্লাস শেষ করে ভার্সিটির গেটের কাছে এসে নেহা দেখে নিলয় একটি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মুখে কেমন একটা চিন্তার ছাপ নিলয়ের। নেহা স্পষ্টতা বুঝতে পারছে। নেহা নিলয়ের কাছে এসে মুচকি হাসলো। নিলয় কোনো কথা না বলে গাড়িতে যেয়ে বসে। নেহাও গাড়িতে বসে। নিলয় পকেট থেকে ফোন বের করে। মাসুম, এবার তোরা যা ইচ্ছে কর, তবে মেরে ফেলিস না। নেহা কিছুটা বড় বড় চোখে তাকায় নিলয়ের দিকে। এরকম কথা সে কোনো মানেই বুঝতে পারে না। গাড়ি চলতে থাকে, নিলয় কোনো কথাই বলছে না। নেহা মনে মনে বলে, আজ কি হলো ছেলেটার? একটা কথাও বলছে না সে। শয়তান মার্কা জিহানের জন্যই এটা হয়েছে। নিলয় রাগ করে আছে। বাড়িতে চলে আসে তারা। নেহা গাড়ি থেকে নেমে বলে, আপনার ফোনটা একটু দেবেন? কেন? আফরিনের কাছে আমার কিছু বই আছে, সেগুলো কাল নিয়ে আসতে বলবো। আচ্ছা, আমি বলে দেব। নিলয় কিছু না বলে গাড়ি নিয়ে চলে আসে। নেহা বাড়িতে এসে আরিতার সাথে কিছুক্ষণ গল্প করে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কালো রঙের গাড়িটি ভার্সিটি থেকে বেশ খানিকটা দূরে ফাঁকা জায়গাতে এসে থামে। তিনজন লোককে দাঁড়িয়ে ও একজনকে নিলয় বসে থাকতে দেখে। দাঁড়িয়ে থাকা লোকগুলো হলো সিয়াম, মাসুম আর রাফাত। ওদের মুখে কালো ভৌতিক মাস্ক। আর যে বসে আছে তার নাম হলো জিহান। মুখের রক্তের ছাপ, ব্যথায় প্রচন্ড কোকাচ্ছে। নিলয় মাস্ক পরে নেয়, আস্তে আস্তে হেঁটে ওদের দিকে যায়। জিহানকে ওভাবে দেখে কোমর থেকে পিস্তল বের করে জিহানের কপালে ঠেকিয়ে বলে, কেন তোকে মারলাম সেটা অজানাই থাক, তবে এ যাবৎ যা যা করেছিস পরবর্তীতে সেসব যেন না করতে দেখি। আর হ্যাঁ, চাইলে তোকে এখানেই মেরে দিতে পারি, কিন্তু আমি কখনো দুর্বলদের উপরে জোর দেখাই না। কথাগুলো বলে চলে আসতে যাবে, তখনই জিহান দাঁড়িয়ে বলে, শালা তোদের সাহস কত? আমাকে তোরা চিনিস না। আমার বাপের নাম শুনলে তোরা প্যান্ট নষ্ট করবি। নিলয়রা থেমে যায়। মাসুম জোরে হাসতে থাকে। সেই সাথে রাফাত আর সিয়ামও মাসুমের সাথে যোগ দেয়। জিহান ওদের হাসি দেখে আরো রেগে যেয়ে বলে, বিশ্বাস হচ্ছে না তো তোদের? আমি কি করতে পারি সেটা কাল দেখে নিস। তোদেরকে খুঁজে বের করে মারবো। মুর্শিদ নামটা তোদের অচেনা নয়, আমি ওনার ছেলে। তোদের মতো লোক আমার বাবার পায়ের কাছে পড়ে থাকে কুত্তার মতো। কথাটা বলার সাথে সাথেই সিয়াম, মাসুম, রাফাত কোমর থেকে পিস্তল বের করে জিহানের দিকে তাক করে ধরে। নিলয় একটু শব্দ করে হেসে দেয়। তারপর ওদেরকে পিস্তল নামিয়ে নিতে বলে সেখানে থেকে চলে আসে। কিছু দূর গাড়ি চালিয়ে এসে মাস্ক খুলে ফেলে তারা। ভাইয়া, হারামি বাচ্চাকে ওখানে কেন মারলে না? আজ রাতে মিশন আছে রে। মিশন? মোর্শেদকে একটু দেখতে হবে, আশরাফ সাহেবের নির্দেশ। আচ্ছা ভাইয়া, তুমি তো এমনিতেই রকস্টার, তুমি কেন আশরাফ সাহেবের কথা মতো কাজ করো? চাইলে তো তুমি আশরাফ সাহেবের মতো অনেক নেতাকে উড়িয়ে দিতে পারো। সে আছে অনেক কথা, পরে একসময় বলবো। মাসুম, তুই আফরিনের বাড়ি থেকে নেহার বইগুলো এনে দে এখনই। ভাইয়া, আফরিনকে না খুব ভালো লেগেছে, ওর সাথে লাইন মারবো। চুপ, তুই কেন লাইন মারবি? আমি সিএম কি দোষ করেছি? আমরাও মারবো। নিলয় হাসে। ওদের পাগলামো নিলয় খুব ভালোভাবেই বুঝে নিয়েছে। কি আর করবে, ওদের তিনজনের নিলয় ছাড়া কেউ যে নেই। এই তিন ছেলেকে নিলয়ের সাথে রেখেছে, পড়াশোনাও করিয়েছে, কিন্তু তারা নিলয়ের সাথেই কাজ করতে চায়। নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। একটু পর রুমের দরজায় কারো টোকা পড়ার শব্দ শুনতে পেল। দৌড়ে সেখানে যেয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে হাতে বই নিয়ে। আফরিনের কাছ থেকে বই নিয়ে আসলাম, বাকি বই লাইব্রেরি থেকে নিয়ে আসছি। আর শোনো, আজ থেকে তোমার বাবার বাড়ির কথা ভুলে যাও, ওখানে আর যেতে পারবে না, মনে থাকে যেন।
আর যদি কথা না শোনো তাহলে কঠিন ব্যবস্থা করা হবে। নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে বইগুলো নেহার হাতে দিয়ে ওয়াশরুমে চলে যায় নিলয়। আজ রাতে সে বের হবে। মোর্শেদের সাথে তার মিশন। বিষয়টা ভাবতে কেমন যেন লাগছিল প্রথমে, কিন্তু জিহানের কথা শুনে নিলয়ের রাগ উঠে যায়। তাই সে বিষয়টা এবার বেশ সিরিয়াস নিয়েছে। নিলয় ফ্রেশ হয়ে এসে দেখে নেহা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের চোখ ছানা পড়া। হঠাৎ নেহা এমন করে খাবার নিয়ে আসবে নিলয় তা বুঝতেই পারেনি। নিলয়ের দিকে তাকিয়ে নেহা বলল, খেয়ে নিন, এখানে নিচে যেতে হবে না। কি ব্যাপার, আজ হঠাৎ বউ বউ ভাব? আমার প্রেমে পড়ে যাচ্ছ নাকি? একদমই না, আপনি আমার জন্য এত কিছু করলেন তাই আর কি। ও আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। করো। মিমিকে আমাকে কি বলা যাবে? নিলয় কিছুটা চুপ হয়ে যায়। কি বলবে ও খুঁজে পাচ্ছে না। নিলয়ের চোখের সামনে ভাসতে থাকে মিমির সাথে পরিচয়ের কথা, ভার্সিটির কথা, ওকে হারানোর কথা। সেই সব ভুলতে চায়, কিন্তু কেন জানি না তার বারবার সেসব কথাই মনে করে। মনে করিয়ে দেয় আশেপাশের মানুষগুলো। কি হলো বলুন, না বলে থাক। তবে আমি আজ ওনার একটা ডায়েরি পেয়েছিলাম, তাই জানার আগ্রহ লাগলো। নিলয়ের মুখটা রাগের প্রতিচ্ছবিতে ছেয়ে গেল। এই ডায়েরিটা সে পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। কেন সে পারেনি তাও জানে না। নিলয় তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিয়ে নেহাকে বলল, পরে বলবো, এখন এসব থাক। নেহা কিছু বলে না। নিলয় বসে আছে নেহার ঘুমের অপেক্ষাতে। নেহা একবার ঘাড় ফিরিয়ে দেখলো নিলয় তার ফ্লোরের বিছানাতে চুপচাপ বসে আছে। নেহা আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। নিলয় কলটায় ওদের গ্যাংয়ে কাঁদছে। সবাই বাইরে অপেক্ষা করছে। নিলয় মাস্ক পরে নিয়ে বের হয়। হাতে কালো কভার গ্লাভস, কোমরে .52 ক্যালিবারের পিস্তল, কালো জুতো প্যান্ট, সাথে কালো কভার রেইনকোট। সিয়াম মোর্শেদকে তুলে নিয়ে সোজা আশরাফ সাহেবের পুরনো বাংলোতে নিয়ে যেতে হবে। ওকে ভাইয়া, লেটস গো। কালো রঙের বড় গাড়ি শাসা করে চলেছে নির্দিষ্ট গন্তব্যে। 5 তলা বাড়িটার সামনে এসে থেমেছে। বাড়িতে বেশ শোরগোল। শোনা যাচ্ছে কারা মোর্শেদের ছেলেকে খুব পিটিয়েছে। সেটা নিয়ে মোর্শেদ বেশ ক্ষেপে আছে। চিৎকার করে মোর্শেদ বলছে, কি আমার ছেলেকে মারতে পারে? কার এত বড় সাহস? তাকে খুঁজে বের করে আমার পায়ের নিচে দেখতে চাই। সবাই বেশ উত্তেজিত। ঠিক এমন সময় কারেন্ট চলে যায়। আসলে নিলয়ের লোক মেইন জায়গা থেকে কারেন্টের তার কেটে দেয়। আলো সজ্জিত বাড়িটা হঠাৎ করে অন্ধকারে ছেয়ে যায়। কালো পোশাক পরা কয়েকজন লোক বাড়িটার ভিতরে ঢুকে। তারপর ধপ করে একটা শব্দ হয়। এর কিছু সময় পর আবারও কারেন্ট চলে আসে। কিন্তু বাড়ির সবাই দেখে মোর্শেদ সাহেব বাড়িতে নেই। তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে লাল রক্ত পড়ে আছে। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও নিলয় ও তার গ্যাংয়ের লোকেরা মোর্শেদ সাহেবকে তুলে নিয়ে যায় তাদের গোপন আস্তানায়। মোর্শেদ সাহেবের ঘুম ভাঙে। মাথাটা প্রচন্ড ব্যথা করছে তার। সামনের চেয়ারে দুজন লোককেও বসে থাকতে দেখে। একজনকে সে বেশ ভালো করেই চেনে। তিনি হলেন আশরাফ সাহেব, সাধারণ একজন মন্ত্রী। আর সেই মন্ত্রীর পাশে বসে আছে মাস্ক পরা একটি ছেলে। বুকটা মোর্শেদ সাহেবের ছ্যাদ করে ওঠে, কারণ সে জানে এই গ্যাটাপে কে থাকতে পারে। যাকে সবাই ভয় পায় সে হলো নিলয়। মোর্শেদ সাহেবের চোখে পানি চলে আসে। আমতা আমতা করে বলে, আশরাফ, কেন করলে তুমি? আপনাকে বলেছিলাম মন্ত্রীর সাথে ড্রাগস ব্যবসা করবেন না। আপনার জন্যই আমাদের পার্টির নাম খারাপ হচ্ছে। আরে এর জন্য তো আমি উপর লেভেলের নেতাদের টাকা দিই। আসলে মোর্শেদ স্যার, আমি আপনার জায়গায় যেতে চাই। আপনার আসনে আমার দরকার। এখন আপনি থাকলে সেটা হবে না, তাই আপনাকে সরাতে হবে। কথাটি বলে আশরাফ নিজের কাছে থাকা পিস্তলটি বের করে মোর্শেদের দিকে তাক করে। গুলি চালাতে যাবে তখনই নিলয় থামিয়ে দেয়। মুখ থেকে মাস্কটি খুলে ফেলে। মোর্শেদ সাহেব নিলয়ের দিকে তাকায়। দেখতে একদম হিরোদের মতো। ললিপপ বয়, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো বড় হলেও বেশ গোছালো। চোখে মুখে সবসময় একটা মায়া লেগে থাকে ওর। এরকম ছেলে কেন যে মাস্তান তা আজও সবাই প্রশ্নটা খুঁজে বেড়াচ্ছে। আশরাফ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় বলে, মারার থেকে মারতে পারার ভয় যদি কারো মনে একবার ঢুকিয়ে দেওয়া হয়, সে কোনোদিন আপনার সামনে এসে মাথা উঁচু করে কথা বলবে না। ছেড়ে দিন, ও আপনার জায়গা দিয়ে দেবে আর ড্রাগসের ব্যবসাও ছাড়বে। আর হ্যাঁ মোর্শেদ স্যার, জিহানকে কারা মেরেছে এটা নিয়ে আপনার ভাবতে হবে না। ওকে আমি পিটিয়েছি। কেন পিটিয়েছি তার কারণ বলতে আমি বাধ্য নই।
রাফাত। রাফাতকে ইশারা করে নিলয়। রাফাত ওর হাতে থাকা ইঞ্জেকশনটি মোর্শেদের ঘাড়ে প্রবেশ করায়। মোর্শেদ আবারও ঘুমিয়ে পড়ে। তারপর কেটে যায় অনেকটা সময়। মোর্শেদ সাহেব চোখ খুলে তাকিয়ে দেখে সে নিজের বিছানাতে শুয়ে আছে। আশেপাশে তাকে ঘিরে অনেক মন্ত্রী, পুলিশ, নিজের সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। হঠাৎ চোখ আটকে যায় তার। আশরাফ সাহেবও তাকে দেখতে এসেছে। আশরাফকে দেখে মোর্শেদ সাহেব নেড়েচেড়ে উঠলেন। আশরাফ মুচকি হেসে ঘর থেকে বের হয়ে যায়। নেহা ঘুম থেকে উঠে দেখে নিলয় কালো পোশাক পরে হাতে পিস্তল নিয়ে সোফাতে বসে নেহার ছবি দিকে তাকিয়ে আছে। নেহা বিছানা ছেড়ে নিলয়ের কাছে যায়। সারা রাত ঘুমোননি তাই না? হুম। আচ্ছা যান, নামাজ পড়ে নিন, তারপর একটু রেস্ট নেবেন। তুমি যাও। এখনো রেগে আছেন? আসলে ও আমার ছোটবেলার বন্ধু জাহিন। জানি, যাও অজু করে নামাজ পড়ে নাও। হুম। নিলয় সারা রাত ঘুমায়নি। জাহিনের জন্য না, সে কিভাবে তার এই মাস্তানি জীবন থেকে বের হবে সেটা নিয়ে রাতের বাকিটা সময় ভেবেছে। কিন্তু কেন সে মাস্তানি ছাড়তে চায়, এই প্রশ্নটাই সে নিজেকে এ অবধি বহুবার করেছে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি। নেহা চলে গেল অজু করতে। নামাজ পড়ে নিল নেহা। তারপর বিছানায় গায়ে লিয়ে দিতেই ঘুম চলে আসে ওর। নিলয় নেহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে বাকিটা সময় পার করে। সকালে খাবার খেয়ে নিলয় নেহাকে নিয়ে ভার্সিটিতে যায়। নেহাকে নামিয়ে দিয়ে নিলয় চলে আসে। একটা ক্লাস করে নেহা বের হয়। কি করবে সে বুঝতে পারছে না। একবার ভাবলো চুরি করে আব্বুর সাথে দেখা করে আসি, কতদিন তাকে দেখি না, আবার জেনেও নিয়ে আসি নিলয়ের সাথে তার কি সম্পর্ক। ভার্সিটি থেকে আশরাফ সাহেবের পার্টি অফিস খুব বেশি দূরে নয়, 15 মিনিটের রাস্তা। ভার্সিটির গেটে পা রাখতেই সামনে এসে দাঁড়ায় জাহিন। নেহা ওর দিকে বড় বড় চোখে তাকায়, কারণ জিহানের হাতে পায়ে ব্যান্ডেজ। নেহা জিহানের দিকে তাকিয়ে বলে, তোর আবার এই অবস্থা কেন? অ্যাক্সিডেন্ট করছি তো তাই। তুই কোথায় যাচ্ছিস? আব্বুর সাথে দেখা করতে। কথাটি বলে নেহা পা বাড়ায়। জিহান নেহার হাত ধরে ফেলে। নেহার আগে চোখে জিহানের দিকে তাকায়। জিহানের দিকে তাকিয়ে নেহা কড়া গলায় বলে, আমার হাত ছাড়। না। জাহিন, আমার হাত ছাড় বলছি। কি হয়েছে তোর? আমার সাথে এমন করছিস কেন? নেহা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। নেহার দিকে জিহান তাকিয়ে বলে, চল না, আমি পৌঁছে দিই তোকে। কেন রে? আমি কি বাচ্চা নাকি আমি রাস্তা চিনি না? এমন কেন করছিস? তুই বকা দিলে আমার ভালো লাগে না। আচ্ছা চল, তবে অফিসের বাইরে আমায় রেখে তুই চলে আসবি, ভেতরে যাবি না। ওকে। দুজনে মিলে অফিসে যায়। জিহান ওকে নামিয়ে দিয়ে আসে। নেহা ওর আব্বুর অফিসের দিকে ঢুকে। এখানে নেহার সবাই পরিচিত, তাই সবার সাথে টুকটাক কথা বলতে বলতে পার্টি অফিসের একদম ভিতরের কেবিনে যায়। দেখে আশরাফ কার সাথে যেন ফোনে কথা বলছে। শোনো, আমার মেয়েকে তোমরা কিছুই করতে পারবে না, কারণ এখন নেহা আমার কেবল মেয়ে নয়, সে এখন নিলয়ের বউ। আর তোমরা তো জানোই নিলয় কি করতে পারে। আর যদি বলেও আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছো, আর নিলয় যদি সেটা জানতে পারে, তাহলে যে কি হবে সেটা আমি নিজেও জানি না। নেহা কিছু বলে না। এর মধ্যে আসলে একটা রহস্য আছে, নেহাকে তার নিজেই উদ্ঘাটন করতে হবে। নেহা আর তার আব্বুর সাথে দেখা না করে নদীর পাড়ে চলে আসে। নেহার এটি প্রিয় জায়গা। মন খারাপ বা ভালো লাগলে নেহা এখানে চলে আসে। আব্বুকে দেখতে গিয়েছিল, তার জন্য তার আব্বু মন খারাপ করে কিনা, কিন্তু নেহা যেয়ে দেখে তার আব্বু একদমই ভালো আছে, যেন নিলয়ের কাছে থাকাটা নেহার সবচাইতে ভালো প্রোটেক্ট জায়গা। এসব ভাবতে ভাবতে নেহা বসে পড়ে নদীর পাড়ের গাছের ছায়ায়। শান্ত পরিবেশ, গাছের ছায়াতে বসে আছে, ফিরফিরে বাতাস বইছে। নদীর পানির দিকে নেহা এক দৃষ্টিতে চেয়ে আছে। সময়টা কখন যে পার হয়ে গেছে নেহা টেরই পায়নি। এদিকে নিলয় ভার্সিটিতে এসে দেখে নেহা নেই। আফরিনের কাছ থেকে জানতে পারে নেহা অনেক আগেই বের হয়েছে। বেশ কিছু সময় খোঁজার পর নেহাকে নিলয় নদীর পাড়ে বসে থাকতে দেখে। নিলয় ধীর পায়ে নেহার পাশে যেয়ে বসে। নেহা তখনও এক দৃষ্টিতে নদীর পানির দিকে তাকিয়ে আছে। নিলয় যে এসেছে সেটা সে খেয়ালই করেনি। নীরবতা ভেঙে নিলয় বলে, তার কতক্ষণ এখানে বসে থাকা হবে শুনি? নেহা চমকে ওঠে। পাশে তাকিয়ে দেখে নিলয় বসে আছে। নেহার চোখ দুটো বড় হয়ে যায়। অবাক চাহনি নিয়ে প্রশ্ন করে, আপনি এইখানে? কেন, আর কি কেউ আসবে নাকি? না মানে আপনি এখানে কিভাবে এলেন? কেউ তো জানে না আমি এইখানে। তোমার প্রতিটা পায়ের ধাপ আমার চেনা। তুমি কি খেতে ভালোবাসো, তুমি কি করতে ভালোবাসো, সবই জানি। ও। মন খারাপ? হুম। কেন?
আচ্ছা আপনি বলবেন আমায়, আপনি কে? আমার আব্বু কেন এতটা সুখে আছে আমি আপনার কাছে থাকছি বলে? ওনার কেন কোনো চিন্তা নেই? তুমি কি ওনার অফিসে গিয়েছিলে? হুম। নিলয় কিছুটা সময় নেহার দিকে রাগি চোখে তাকায়, তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে রাগী ভঙ্গিতে বলে, সময় হলে সব জানবে। তবে আর কোনোদিন যদি আমাকে না বলে কোথাও যাও, তবে তোমার হাত পা একদম ভেঙে ফেলবো। আর একটু সময় দাও, তোমার আব্বুর কাছে তোমাকে ফিরিয়ে দেব। তোমার এটা নিয়ে ভাবতে হবে না। এখন বাসায় চলো। নেহা বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় আগে যেতে থাকে। হঠাৎ করে নেহার ওহ মা গো বলে চিৎকার শুনতে পায়। নিলয় ঘুরে তাকিয়ে দেখে নেহা মাটিতে বসে আছে পায়ে হাত দিয়ে। ডান পায়ে হাত দিয়ে সে ব্যথায় কোকাচ্ছে। নিলয় দৌড়ে যায় সেখানে। নিলয় দেখে ছোট্ট গর্তে নেহার পা পড়ে ব্যথা পেয়েছে। কি হয়েছে? পা মুচকে গেছে, আমার হাঁটতে পারবো না। নিলয় আর কিছু বলে না, নেহাকে কোলে তুলে নেয়। নেহা বড় বড় চোখে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় কোলে তুলে নিয়ে বলতে থাকে, কানা নাকি? হ্যাঁ, দেখে পা ফেলতে পারো না, সাবধানে হাঁটতেও পারো না। একে নিয়ে কি করব আমি, অসহ্য। নেহা মনে মনে হাসে। ছেলেটা কেমন যেন অসাধারণ। নিলয় নেহাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। তারপর সোজা ডক্টরের কাছে নিয়ে ওষুধ নিয়ে বাড়িতে আসে। তারপর প্রকৃতিতে রাত নেমেছে। সিয়াম, মাসুম আর রাফাত একটু ড্রিঙ্কস করে বাড়িতে আসছে। এমন সময় সিলভার কালারের একটি গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায়। ওরা তিনজন খানিকটা অবাক চোখে তাকায় সামনের দিকে। মনে মনে ভাবে কেউ হতে পারে এভাবে গাড়ি থামিয়েছে। তখনই গাড়ি থেকে নামে জিহান, সাথে কয়েকজন লোকও আছে। জিহানের হাতে একটি পিস্তল আর বাকিদের হাতে হকি স্টিক। ওদের তিনজনের চোখ ছানা পড়া। জাহিন এসে বলে, তোদেরকে আমি চিনতাম না, তোদের সাথে আমার শত্রুতা কি সেটাই জানতাম না। তবে তোরা আমার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিলি, মারছিলি ওনাকে খুব। আর কি যেন বলেছিলি? ও হ্যাঁ, মনে পড়েছে। মারার থেকে মারতে পারি ভয়টা যতদিন থাকবে ততদিন সে আর মাথা উঁচু করে তাকাবে না। ওই শালারা, আমি মাথা উঁচু করে আসি, দেখি আমাকে মেরে দেখা। সিয়াম, মাসুম আর রাফাত উচ্চস্বরে হেসে ওঠে। জাহিন ওদের হাসির দিকে তাকিয়ে অবাক হয়। 10 জন লোকের সামনে, এমনকি সবার হাতেই অস্ত্র, তবুও এরা হাসছে। জিহান এই হাসির কারণ বুঝতে পারে না। মাসুম বলে, মাত্র 10 জন, হাতে অস্ত্র, ভাবছিস হাসছে কেন? কারণ তোকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার মতো এখানে কেউ দাঁড়িয়ে থাকবে না। আচ্ছা, তোকে মারবে তোরা? হা 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 হা। আমরাই। কিসের তো সাহস তোদের? সাহস নিলয় পাওয়ার। দাঁড়া, কল করি। রাফাত নিলয়কে কল দেয়। এদিকে জিহানের পিছনে যারা পাতি মাস্তান ছিল তারা নিলয়ের নাম শুনে কয়েক পা পিছিয়ে যায়। কারণ তারা জানে নিলয় আসলে কি। তাদের বসই তো নিলয়, কিন্তু তারা জিহানের থেকে টাকা নিয়েছে, তাই পালিয়েও যেতে পারছে না। চুপ শালা, তোদের এখানে মেরে রেখে দিয়ে যাব, কেউ জানতে পারবে না। তখনই জিহান দেখে সামনে থেকে কারো বাইকের আলো তাদের দিকে ফিরে আসছে। সিয়াম, মাসুম আর রাফাতের সামনে যে বাইকটা দাঁড়ায়। কালো বড় কোট, মুখে কালো মাস্ক। নিলয় বাইক থেকে নেমে দাঁড়ায়। পিছনে থাকা পাতে মাস্তানগুলো ভয়ে দৌড় দেয়। জিহান এবার ভয়ে কাঁপতে থাকে। হাতে থাকা পিস্তলটি নিলয়ের দিকে তাক করতেই সিয়াম তা লাথি দিয়ে কেড়ে নেয়। নিলয় বলে, এইসব তোমায় দিয়ে হবে না জাহিন, বাসায় যাও। তোমার বাবাকে ইচ্ছে করে তুলে নিয়ে যায়নি, এগুলো বড়দের ব্যাপার। তাই বলছি, এই শেষ সুযোগ, পরে আর ফিরে যেতে পারবে না। জিহানকে ওরা ওখানে রেখেই চলে আসে। জিহান কেবল হাবার মতো তাকিয়ে থাকে ওদের দিকে। কে এই নিলয়? আন্ডারওয়ার্ল্ড কেন তার কথাতে চলে? কেন তাকে সবাই ভয় পায়? মাস্ক কেন পরে? সব জানতে হবে। জিহান মনে মনে এসব কথা ভাবতে ভাবতে বাড়ির পথ ধরে। রাতের আকাশে কয়েকটি তারা। একটু মেঘের ছড়াছড়িতে চাঁদকে কেমন ঘোলাটে লাগছে। নেহা পড়ার টেবিলে বসে অকারণেই নিলয়ের কথা ভাবছে। কে উনি? আর আমায় কি করে চেনে? আমার তো মনে হয় না আমি আগে কোথাও দেখেছি ওনাকে। তাহলে আচ্ছা, উনি আমায় বিয়ে করলেন কেন? আর জানলো কি করে আমি বাসা থেকে চলে এসেছি? আমাকে বিয়ে করে ওনার কি লাভ? আমার কাছে কি চায় উনি? আমি তো বাসা থেকে চলে আসার বিষয়টা কেবল আফরিন জানতো। তাহলে ওর কি ভাবছি আমি এইসব? আফরিন কেন বলতে যাবে? আর বললেই বা কি আমাকে বিয়ে করে নিতে হবে? প্রশ্নগুলো বিড়বিড় করে নেহা পড়ার বইয়ের দিকে তাকিয়ে বলতে থাকে। নিলয় হাতে এক গ্লাস দুধ নিয়ে ভিতরে এসে দেখে নেহা না পড়ে বইয়ের দিকে তাকিয়ে আছে।
কিছু একটা ভাবছে সে। নিলয় বলে, কি ভাবছো? কিছু না তো। তো ভাবুক বউ, আমার দুধটা খেয়ে নাও। ওষুধও তো খেতে হবে। ইয়াক, আমি দুধ খাই না। খেতে বলছি, খাও। হুম। এবার মন দিয়ে পড়ো আর ওষুধও খেয়ে নাও। হুম। পড়া শেষ করে রাতের খাবারও ওষুধ খেয়ে বিছানায় এলো। বালিশের বাম পাশে নিলয়ের ডায়েরিটা পড়ে থাকতে দেখে নেহা। বিছানায় হেলান দিয়ে পুতুল আঁকড়ে ধরে ডায়েরির পৃষ্ঠা উল্টাতে থাকে। কয়েক পৃষ্ঠা পড়েই লেখা, শহরটা অনেক বড়। শহরের মানুষগুলো কেবল নিজের কর্মসন্ধানেই ব্যস্ত। আমি ভার্সিটিতে আজ এসেছি পড়তে নয়, পড়ার অভিনয় করতে একটা মিশনে। ঢাকা ভার্সিটি অনেক বড় জায়গা জুড়ে নির্মাণ করা। ক্যাম্পাসটা অনেক বড়। ধীর পায়ে এগিয়ে যাচ্ছি আমি। চারদিকে তাকিয়ে দেখছি, হঠাৎ বড় একটি ধাক্কা খেলাম। সাদা পোশাক পরা একটি চিকন শরীরের মেয়ে এসে আমাকে ধাক্কা দিয়ে নিজেই পড়ে যায় মাটিতে। আমি মুচকি হাসি। মেয়েটা পড়া দেখে ওর বান্ধবীরা দৌড়ে চলে আসে। সে নিচ থেকে উঠে দাঁড়ায়, আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে প্রচণ্ড রাগী চোখে ঠাস করে একটা চট দিয়ে বলে, বেয়াদব ছেলে, কোনোদিন মেয়ে দেখিস নাই নাকি? চোখে তো চশমা দিছিস, 4 চোখ লাগিয়েও কি মেয়েদের ধাক্কা দিতে ইচ্ছে করে? দেখে মনে হচ্ছে ডাস্টবিন থেকে উঠে এসেছে। মেয়েটা আমাকে চট দেয়। আমি বোকার মতো মেয়েটার দিকে তাকিয়েছিলাম। সিক্রেট মিশন, তাই একদম খ্যাত হয়ে গিয়েছিলাম ভার্সিটিতে, যাতে কেউ বুঝতে না পারে আসলে কে আমি। কিন্তু মেয়েটার শাসনে আমি হুট করেই আটকে যাই। কিছু বলছি না দেখে পাশের একটি মেয়ে তাকে নাম ধরে ডাক দিয়ে বলে, এই মিমি, চল তো। এইসব বেয়াদব মার্কা ছেলেদের জন্য রাস্তায় চলাটাই অসহ্যকর হয়ে গেছে। সুন্দরী মেয়ে দেখবে আর ধাক্কা দেবে, টেনে তুলে প্রেম নিবেদন করবে। চল তো তুই। মেয়েটার নাম তাহলে মিমি। আমি মিমির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। তারপর কয়েক পৃষ্ঠা সেখান থেকে ছেঁড়া আছে। নেহা উৎকণ্ঠা নিয়ে পড়তে বসে মেজাজ খারাপ হয়ে যায়। তারপর কি হলো, পৃষ্ঠা কেন ছেঁড়া হলো জানার জন্য নেহা কেমন উত্তেজিত হয়ে পড়ে। তখনই একটি ধমক শুনতে পাই নেহা। নেহা, তুমি আবার ডায়েরিটা হাতে নিয়েছো? এটাকে তো আজ পুড়িয়ে দেব। প্লিজ আমাকে এটা দিন, এটা আমি রাখতে চাই প্লিজ। নিলয় কিছু বলে না, হাত থেকে ডায়েরিটা নিয়ে ড্রয়ারে রেখে দেয়। নেহা উদাস হয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় বলে, ঘুমিয়ে পড়ো, সকালে ক্লাস আছে। নেহা ঘুমোচ্ছে। সকালে নিলয়ের ডাকে নেহার ঘুম ভাঙল। নেহা চোখ মেলে তাকিয়ে দেখে নিলয় পাশে দাঁড়িয়ে আছে। নিলয় ডাক দেয়, তাড়াতাড়ি ওঠো, ভার্সিটিতে যেতে হবে না? কয়টা বাজে? 8 বাজে। কি, আমি আজ নামাজও পড়তে পারলাম না। এখন উঠে রেডি হও। ওকে। সকালের খাবার খেয়ে ভার্সিটির দিকে রওনা হলো সবাই। নিলয় গাড়ি চালাচ্ছে। আজ সবাই বেশ চুপচাপ। নীরবতা ভেঙে নেহা বলল, আচ্ছা, কাল রাতে কোথায় ছিলেন? কাল রাতে মানে? সিয়াম, মাসুম আর রাফাত ড্রিঙ্কস করে ঘরে ফিরছিল, আর আপনি ওদের বকছিলেন। তখন তো রাতই ছিল, তাই না? এমনি ঘুরছিল ওরা, তাই বকা দিতে দিতে ঘরে নিয়ে আসছিলাম। নেহা জানে না নিলয় প্রতি রাতেই কোনো না কোনো কারণে মাস্তানি দেখাতে বাইরে যায়। যদি জানে হয়তোবা নেহা তাকে ছেড়ে চলে যেতে পারে, তাই নিলয় মিথ্যা বলল। ভার্সিটির গেটের কাছে চলে আসে নিলয়। নেহাকে নামিয়ে দিয়ে সোজা পার্টি অফিসে যায়। দেখে আশরাফ সাহেব বসে আছে, খুব চিন্তিত লাগছে। নিলয় ওনার সামনে যেয়ে বসে। নিলয়কে দেখে চিন্তার ছাপ কিছুটা কম হয় আশরাফ সাহেবের। নিলয় প্রশ্ন করে, কি হয়েছে? আসলে নিলয় নেহাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। কাল ফোন আসে। জানি। জানো মানে? নেহা বলেছিল। কি বলছো এসব? নেহা বলেছে মানে? হ্যাঁ, কাল ও আসছিল আপনার এখানে। আপনি তখন ফোনে কথা বলছিলেন। ওহ নো। ভয়ের কিছু নেই, ও জানে না খুব বেশি। আপনি সেটা নিয়ে ভাববেন না। তবে মোর্শেদের ছেলে জিহান বেশ ঝামেলা করছে। মেরে দাও, বাকিটা আমি দেখব। হি, আপনি মেরে দেন, বাকিটা আমি দেখব। এখনো কোনো পুলিশ হয়নি নিলয়কে ধরবে। আশরাফ সাহেব কিছু বলে না। সে জানে নিলয়ের জন্যই এতদূর এসেছে, তাই তো সে প্ল্যান করে নেহাকে পার্মানেন্ট নিলয়ের কাছে পাঠিয়ে দিয়েছে, যাতে নিলয় নিজে থেকে আশরাফের সব কাজ করে দিতে পারে। নিলয় বলে, সব কিছু আমি দেখছি, আপনার ভাবতে হবে না। আসি।
আশরাফ সাহেবের কপাল থেকে চিন্তার ছাপ চলে যায়, কারণ সে একমাত্র নিলয়কেই বেশি ভরসা করে, আর নিলয় কখনো ভরসার বিশ্বাস হারাতে দেয় না। নেহা একটা ক্লাস করলো। আজ আফরিন আসেনি ভার্সিটিতে, কিন্তু জিহান এসেছে। জিহান আসার কারণ আছে, কারণ মনে মনে জিহান নেহাকে একটু পছন্দ করে। এর জন্য জিহান কোনোদিন ক্লাস মিস করে না। নেহা ক্যাম্পাসে বসে আছে, মনে মনে ভাবছে আফরিনের একটু খোঁজ নেওয়া দরকার, কিন্তু কাছে তো কোনো ফোন নেই। আচ্ছা, বাড়ি থেকে আসার সময় আবার জমানো টাকা দিয়ে ফোন কিনলে কেমন হয়? কিন্তু মার্কেটে কে যাবে? আফরিন তো নেই। ওহ, একটা ছাগল জিহান তো আছেই, ওকে নিয়ে যাওয়া যাক। নেহা জিহানকে ডাক দেয়। জিহান প্রায় উড়ে আসে নেহার কাছে। নেহা বলে, জিহান। বলো বেবি। উফ জিহান, ইচ্ছে করছে একটা চট দিতে। আমার সাথে যাবে একটু মার্কেটে? তোমার সাথে আমিও সাথে যেতে পারি। আমাকে তো মার্কেটে তো ছোট ব্যাপার। জিহান ফাজলামো রাখ, না হলে সত্যি দেবো কোষে একটা চর। আচ্ছা চলো। তারপর দুজনে মার্কেটে যায়। ফোনের দোকানে প্রবেশ করে তারা। অনেক ফোন দেখে। জিহান যেটা পছন্দ করে দেয় সেটা নিহার আবার পছন্দ হয় না, আবার নিহা যেটা পছন্দ করে সেটা আবার টাকাতে হয় না। এমন করে অনেকটা সময় পার হয়। তারপর একটি ফোন দেখে যেটা দামে অল্প। নেহা এটাই নিতে যাবে, তখনই কে জানি পিছন থেকে নেহার হাত থেকে ফোনটা নিয়ে বলে, এটা ভালো না, দামি ফোন দেখান। এই আমার যেটা ভালো লাগে ওইটাই নিব, আপনি। নেহা পিছনে তাকাতে তাকাতে কথাটা বলল। তবে পিছনে যে ছিল তাকে দেখে নেহা কথাটা আর শেষ করতে পারেনি, কারণ নেহার পিছনে নিলয় দাঁড়িয়ে আছে। নেহা আর কিছু বলতে পারলো না। নেহার দিকে রাগী চোখে তাকিয়ে আছে নিলয়। নেহা ভাবছে কারণটা হলো জিহান। জিহানের সাথে মার্কেটে এসেছি কিনা। নিলয় বলে, স্যামসাং এস সিরিজের ফোন দেন। নেহা কিছু বলল না, চুপচাপ নিলয়ের কথায় ফোনটা রেখে দিল। একটা ফোন নিয়ে নেহার সামনে ধরে বলে, এটাই এই দোকানের দামি ফোন, এটাই দিন। ওকে, এই ফোনটার প্রাইস কত? এত টাকা স্যার? ওকে, এই নিন কার্ড। নেহা আর জিহান কেবল হা হয়ে তাকিয়ে দেখছে। জিহানের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল, কারণ এই কণ্ঠটা সে আগে কোথাও শুনেছে। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লোকটার সাথে রাতের সেই ভয়ঙ্কর লোকটার কোনো মিল জিহান খুঁজে পেল না। এখন সামনে যে নিলয় দাঁড়িয়ে আছে তাকে দেখে যে কেউ বলবে একটা বড় কোনো অফিসের মালিক, স্যুট টাই প্যান্ট, একদম অফিস বয়। আর রাতের নিলয় হয় অস্ত্রধারী, মোটা কোট, ছেঁড়া প্যান্ট, দুটোই আলাদা। জিহান হুট করে নেহার কানের কাছে এসে প্রশ্ন করে, কি হয়েছে নেহা, ইনি কে? তোর মুখটা বন্ধ রাখ। কিন্তু উনি তোকে ফোন কিনে দিচ্ছে কেন? এই তুই চুপ করতো, রামছাগলের মতো ম্যামে না করে। কিন্তু নিলয় ফোনের প্যাকটা হাতে নিয়ে ওদের দিকে তাকায়। তারপর হাসি হাসি মুখে নিলয় বলে, কি ব্যাপার, আস্তে আস্তে কি কথা বলছো? জোরে বলো, আমিও শুনি। আপনি কে বলুন তো? আর নেহাকে আপনি ফোন কিনে দিলেন? এই তোরে আমি চুপ থাকতে বলছি? বলছি আমি কে, চলো আমার সাথে। দোকান থেকে বের হতেই 6 জন ছেলে রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তারা। সবাই নেহার দিকে তাকিয়ে আছে। লিডার গোছের একটি ছেলে নেহাকে নিয়ে টিজ করতে লাগলো, উরে কি মাল রে মামা দেখছিস? কথাটা শোনার সাথে সাথে নিলয়ের মুখের রং পাল্টাতে শুরু করেছে। জিহান দৌড়ে ওদের দিকে তেড়ে যায়। জিহানকে কষে 2টা চড় দেয় ছেলেগুলো। রাস্তার প্রায় সব লোক সেদিকে তাকিয়ে আছে। নেহা জানে নিলয় কি করতে পারে। নিলয়ের হাত ধরে ফেলে নেহা। ছেলেগুলো আবার বলে, উরে সাইড হিরো এসে আমাদের মারতে আসছে রে, একটা মালের 2টো ভোমর, আমাদেরও সুযোগ দাও একটু, আমরাও পাশে থাকি। বস যাই বলো না কেন, মালটার ফিগারটা কিন্তু সেই হট। মামা টাচ করলে একদম ঝলসে যাব। ঠোঁট দুটো দেখ যেন মাখন রে, কিস করলে আর উঠতে ইচ্ছা করবে না। নেহা শক্ত করে নিলয়ের হাত ধরে রাখে। নিলয় নেহার দিকে তাকিয়ে বলে, হাতটা ছাড়ো, আমি জানি কি করতে হবে। প্লিজ এখানে কোনো মারামারি করবেন না। আচ্ছা, করব না। আমি 2 মিনিট ওদের সাথে কথা বলবো, ছাড়ো। না, আপনি এখন শিওর ঝামেলা করবেন। ওরে দেখ দেখ কি পিরিত, চল তুলে নিয়ে আমরাও কদিন প্রেম করি, তারপর আবার রেখে আসবো। কি বলছিস তোরা? ছেলেগুলোর পাশ দিয়ে আরেকটি মেয়ে যাচ্ছে। এমন সময় একটি ছেলে মেয়েটার দিকে ফুল ছুঁড়ে মারে। মেয়েটি ছেলেগুলোর দিকে তাকাতে একটি ছেলে মেয়েটার হাত ধরে ফেলে। নীলু এটা দেখার পর নেহার থেকে হাত ছাড়িয়ে নেয়। তারপর ধীর পায়ে হেঁটে ছেলেগুলোর কাছে যায়। ওদের থেকে মেয়েটার হাত ছাড়াতেই লিডার ছেলেটি নীলয়ের গালে ঘুষি দেয়। জিহান আর নেহা কেবল অবাক চোখে দেখছে। নেহা মনে মনে বলেই ফেলল, এবার তো এরা গেল।
কিন্তু নেহাকে অবাক করে দিয়ে নিলয় শব্দহীন এক হাসি দেয়। তারপর বলে, সময় অনেক আছে, যা নেহার থেকে মাফ চেয়ে নে। কে আমরা জানিস? হা 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 হা, কোনোদিন কোথাও মাপ চাইনি আমরা। তুই তো দাঁড়িয়ে আছিস, এটাই তোর কপাল। হি হি হি। নিলয়কে চিনিস? কখনো দেখেছিস তাকে? নিলয়? নামটা শুনেই সবাই বসা থেকে দাঁড়িয়ে পড়ে। নিলয় হাসতে থাকে। ছেলেগুলো বলে, শালা ভয় দেখাস? আমরা নিলয় না ভাঙিয়ে চলি, তুই দেখি আমাদের উপরেই, তোকে তো মেরে। এমন সময় একটা পুলিশের গাড়ি আসে। নিলয় একটু অবাক হয়। পুলিশ তো এমন সময়ে আসার কথা না। পুলিশ আসতেই জিহান ছুটে আসে। নিলয় বুঝে গেল জিহানই পুলিশকে ফোন করে নিয়ে এসেছে। স্যার, এরাই হলো সেই ছেলেগুলো যারা মেয়েদের টিচ করছে। ওই শালা, আমাকে চিনিস না, আমাকে পুলিশের ভয় দেখাস না, বুঝলি? আমি কে জানিস? আসলাম নেতার ছেলে। এইরকম পুলিশ আমার পকেটে থাকে। পুলিশগুলো নিলয়কে চেনে, কারণ নিলয় সাধারণভাবে সবসময় আশরাফ সাহেবের সাথেই থাকে। তাই সেদিন পুলিশগুলো নিলয়কে সারসার করছিল। নিলয় পুলিশের কাছে যেয়ে বলে, এদের ধরতে হবে না, আমরা চলে যাওয়ার পর এদেরকে ছেড়ে দিয়েন। ওকে স্যার। তারপর নিলয় নেহা আর জিহানকে কোনো কথা বলতে না দিয়ে চলে আসে সেখান থেকে। নিলয়ের মুখের বাম পাশটা কালো দাগ পড়ে গেছে খুশি খাওয়ার পর। নেহা বেশ উত্তেজিত হয়ে আছে। নিলয় ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে যেয়ে বসে। তারপর নিলয় জিহানের দিকে তাকায়। জিহান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। জিহান বসেই প্রশ্ন করে, আপনি কে হন নেহার? আমি ওর হাজবেন্ড। কি ফাজলামি করছেন কেন? ওর বিয়ে হলো কবে? ওকে জিজ্ঞেস করো। নেহা? জিহান, উনি ঠিক বলছেন, উনি আমার হাজবেন্ড। হোয়াট? আর কিছু শুনতে চাও? জিহান না বলে হনহন করে চলে গেল। মুখের ভাব দেখে মনে হচ্ছে জিহানের মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়ারই কথা, কারণ জিহান কলেজে ওঠার পর থেকে নেহাকে পছন্দ করতে শুরু করে। একসময় জিহান নেহাকে ভালোবেসে ফেলে। জিহান তা কোনোদিনও বলতে পারেনি। যখন ওর অনাকাঙ্ক্ষিত হাজবেন্ডের কথা শুনল, মন তো খারাপ হবেই। নিলয় বলে, কি হলো? ও কেন চলে গেল? জানি না। কিন্তু আমি জানি জিহান তোমাকে লাইক করে বা ভালোবাসে, তাই হয়তো এটা শুনে চলে গেছে। ও, ভালো হয়েছে। আলগার ন্যাকা কোথাকার। আমিও চাইছিলাম ন্যাকাটা চলে যাক। কেন? বর আর বউ দুজনে একটু প্রেম করতে পারবো। নিলয় একটু মজা করেই কথাটা বলল। নিলয় জানে নেহা তাকে কখনোই ভালোবাসবে না। নেহাকে সে বিয়ে করতে চায়নি, কিন্তু নেহার আব্বুর চাপে পড়ে তার এই অনিশ্চিত জীবনে নেহাকে জড়াতে হয়েছে। নিলয় বলে, তোমার ফোন লাগবে, এটা আমাকে বলতে পারতে, তাহলে আমি কিনে দিতাম। ওকে কেন নিয়ে আসছিলে? আর তোমাকে না বলেছি আমাকে না বলে কোথাও যাবে না? আমি ওকে আনতে চাইনি, ভাবছিলাম আফরিনকে নিয়ে কিনে নিব, কিন্তু আজও আসেনি, তাই জিহানের সাথে এসেছি। ওকে, আর ওর সাথে বেশি কথা বলবা না, ছেলেদের থেকে দূরে থাকবা। ওকে। গুড গার্ল। দুজনে খাবার খেয়ে বাড়িতে চলে আসে। সন্ধ্যা হয়। নেহা পড়তে বসে। নেহার বারবার সে ডায়েরির কথা মনে পড়ে যায়। নেহা ডায়েরিটা হাতে নেয়। কয়েক পৃষ্ঠা ছেঁড়ার পর সেখানে লেখা, মাস্তানি ছেড়ে দেব আমি, কারণ মিমি আমাকে ভালোবাসে। মিশনে এসে আমিও তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে কি মেনে নেবে? আমি একজন টপ মাস্তান। সে কি গ্রহণ করবে আমি তাকে ভালোবেসে সবই ছেড়ে দিতে প্রস্তুত? তারপর আবার কয়েক পৃষ্ঠা ছেঁড়া। নেহা ডায়েরির পৃষ্ঠা উল্টাতে লাগলো। তখনই কারো পায়ের শব্দে ডায়েরিটা আবার আগের জায়গাতে রেখে দেয়। নিলয় ঘরে প্রবেশ করে। পিস্তলটি হাতে নেয়। গায়ে কালো পোশাক। নেহা কিছু বলার আগেই নিলয় ঘর থেকে বের হয়। নিলয় বাড়ি থেকে বের হয়ে কল দেয়, সিয়াম, তোরা কই? ভাইয়া, জায়গা মতোই আছি। নাম কি ওদের? ভাই, লিডারের নাম হলো মাহিন, আর বাকিদের দরকার নেই। ও কোন নেতার ছেলে? ভাইয়া, 2 বারের মন্ত্রী, জেলা প্রশাসকের ভাই, মাহিনের বাবা। ওকে, থাক, আমি আসছি। নিলয় গাড়ি চালিয়ে গন্তব্যে যেতে থাকে। আজ যারা নেহাকে নিলয়ের সামনে টিস করেছিল তাদের লিডার হলো মাহিন। নেহা যে ভয় পাচ্ছিল সেটাই পূরণ হতে যাচ্ছে। তবে দেখার জন্য নেহা থাকবে না। তারপর সিয়াম, মাসুম, রাফাত আর আরও কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। নিলয়ের গাড়ির আলো দেখতে পায় তারা। নিলয় এসে থামে তাদের সামনে। মাহিন সহ মাহিনের ছেলেগুলো অবাক চোখে দাঁড়িয়ে যায়। নিলয় গাড়ি থেকে নেমে হেঁটে তাদের কাছে যায়। তোদেরকে বলেছিলাম ভালোভাবে চলে যেতে, তারপরও আমাকে মেরেছিলি। আমার কথা শুনিসই নাই। ভাইয়া সরি ভাইয়া, আপনাকে চিনতে পারিনি। হি হি হি।
তোদের কিছুই বলতাম না যদি গালি না দিয়ে তোদের বাপের কথা না বলতিস। আমি না সহ্য করতে পারি না যদি কেউ বলে আমাকে চিনিস, আমি অমুক নেতার ছেলে, মাথাটা না তখনই গরম হয়ে যায়। তুই সেটাই বলেছিলি। তোর চাচা নেতা, তোর বাপ নেতা, এই নে ফোন, কল দে, দিয়ে বল নিলয় তোকে ধরে এনে মেরে ফেলবে। দেখ কেউ আসে নাকি। কেউ আসবে না ভাইয়া। হি হি হি। রাফাত, সিয়াম, মাসুম আর অন্য ছেলেগুলো মাহিনদের চরমভাবে পিটাতে থাকে। নিলয় দাঁড়িয়ে সিগারেট ধরালো, ওদেরকে থামতে বলে। তারপর নিলয় বলে, মাসুম হকি স্টিক দে। কে কে যেন নেহাকে নিয়ে কি বলেছিল। ভাইয়া প্লিজ আমাদের মাফ করে দেন, আর কোনো দিনও কোনো মেয়েকে টিস করব না। মাল, তাই না? মেয়েরা কখনো মাল হয় না বুঝলি, তারা মা হয়, বোন হয়, বউ হয়। কথাটা বলেই নিলয় ছেলেগুলোকে পিটাতে থাকে। তারপর আবার থামে, একটা সিগারেট জ্বালায়ও। তারপর কয়েকবার পায়চারি করতে করতে থেমে থেমে বলে, আর কি বলেছিলি? কি হট ফিগার, তাই না? কি ঠোঁট, কিস করতে যা লাগবে না, কি প্রেম, কতদিন প্রেম করে ঘরে পাঠিয়ে দিবি বল। তারপর কয়েকবার পায়চারি করতে করতে থেমে যেয়ে বলে। নিলয় আবার পিটাতে থাকে। মাহিনের ছেলেরা সব যন্ত্রণায় কুকাতে থাকে, চিৎকার করতে থাকে তারা, কিন্তু তাদের চিৎকার শুনে কেউ আসবে না সেখানে। লোকালয়ে ছেড়ে জনাকীর্ণ এক জায়গাতে তাদের সব কয়টাকে মাসুম, সিয়াম, রাফাত আর আরো কয়েকজন ছেলেরা ধরে এনেছে। নিলয় পিটানো বন্ধ করে তারপর মাসুমকে ইশারা করে। মাসুম ওদের সামনে এসে বলে, কাল ভার্সিটির সামনে যাবি, আলগা গায়ে নেহা পাপিকে দেখা মাত্রই পা ধরে মাফ চাইবি। যদি তিনি মাফ করে তাহলে বেঁচে গেছিস, আর যদি মাফ না করে তাহলে বুঝতেই পারছিস। ঠিক আছে ভাইয়া। নিলয়রা চলে আসে। নেহা বাড়িতে একা বসে নিলয়ের কথা ভাবছে। ইস, লোকটার গালে একটা রক্তবর্ণ রং ধারণ করেছে। কেন যে গেল ছেলেগুলোর সামনে, আমাকে দু চারটা কথা শুনিয়েছে বলে এত কিছু হবে? নাও যেতে পারতো। আচ্ছা, ছেলেটা কি আমায় খুব ভালোবাসে? আচ্ছা, আবার ডায়েরিটা পড়ি তো, দেখি ওনার পছন্দের কি জিনিস আছে। নেহা আবার ডায়েরিটা হাতে নেয়। শেষের পাতায় লেখা, মিমিকে আমি অনেক ভালোবাসি। তার মৃতদেহ আমার কাছেই পড়ে আছে। কেউ তাকে মারেনি, আমি নিজেই তাকে আজ খুন করেছি। পিস্তলের 6টা গুলি আজ মিমির নরম দেহকে ভেদ করে দেয়ালে লেগে গেছে। মিমির লাল তাজা রক্ত আমি নিজের হাতে মাখিয়ে সুখের স্বাদ গ্রহণ করলাম। মিমির মতো মেয়ে বেঁচে থাকলে উপরওয়ালা তা মেনে নেবে না। নিজ হাতে মেরেছি তাকে। আমি খুনি নই, আমি প্রেমিক। নেহা আতকে উঠে, গায়ে লোমটা দাঁড়িয়ে যায়। কি নিষ্ঠুর এই ছেলে, নিজেই বউকে মেরে ফেলেছে। এতটা খারাপ সে? নেহা বিড়বিড় করে কথাগুলো বলে, আবার ভাবে, নিশ্চয়ই কিছু হয়েছিল, না হলে মিমিকে সে ভালোবাসতো, তবু কেন তাকে মেরে ফেলেছে? জানতে হবে আমার আসলে হয়েছিলটা কি। কিন্তু ছেলেটা তো আমায় কিছুই বলে না, যা জানতে চাই সবটাই এড়িয়ে চলে। তুমি আবার ডায়েরিটা হাতে নিয়েছো? না, এবার আর ওটাকে রেখে দেব না। নিলয় নেহার থেকে ডায়েরিটা কেড়ে নেয়। তারপর পকেটে থাকা লাইটারের আগুন দিয়ে ডায়েরিটা পোড়াতে থাকে। শক্ত কভার খচিত ডায়েরি কি আর সহজে পড়ে? কিছুটা পড়ার পর নিলয় ডায়েরিটা ছুঁড়ে ফেলে দেয় দেয়ালের দিকে। নেহা অবাক চোখে তাকায়। এভাবেই কেটে যায় রাতটা। নেহা কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতে পারেনি। সকালে আবারও নিলয়ের ডাকে নেহার ঘুম ভাঙে। দেখে বিছানার পাশে নিলয় দাঁড়িয়ে আছে। নেহা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। হ্যালো বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় সিজন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।